গ্লোবাল টেকনোলজিজের আকাশচুম্বী ভবনের ভেতরে এক দম বন্ধ করা নীরবতা বিরাজ করছিল। চারদিকের ঝকঝকে মার্বেল পাথরের ওপর প্রতিফলিত হচ্ছিল কর্পোরেট দুনিয়ার নিষ্ঠুর আলো, আর সেই চাকচিক্যের মাঝেই হাতে একটি সাধারণ ঘর মোছার লাঠি নিয়ে নীরবে নিজের কাজ করছিল আয়েশা। ওপর থেকে দেখলে তাকে আর 10 জন সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর মতোই মনে হবে, কিন্তু তার শান্ত চোখের গভীরে লুকিয়েছিল এক তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর এক জ্বলন্ত সংকল্প, যা সেখানে উপস্থিত কারও পক্ষে বোঝা সম্ভব ছিল না। এই সুবিশাল কোম্পানির প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা দুর্নীতির অন্ধকার জাল ছিন্নভিন্ন করার জন্য সে এক অত্যন্ত গোপন মিশনে এসেছিল। একজন শীর্ষ অডিটর এবং আন্ডারকভার ইনভেস্টিগেটর হিসেবে তার আসল পরিচয় এই সাধারণ ইউনিফর্মের নিচে পুরোপুরি লুকানো ছিল, আর সে অত্যন্ত সাবধানে প্রতিটি সূত্র, প্রতিটি প্রমাণ সংগ্রহ করছিল, যাতে এই বিশাল সাম্রাজ্যের আড়ালে থাকা আসল অপরাধীদের চরম শাস্তি নিশ্চিত করা যায়। হঠাৎ হলের অন্য প্রান্ত থেকে হাই হিল জুতোর তীব্র শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, যা সেখানে উপস্থিত সকল কর্মচারীদের মনে ভয় ধরিয়ে দিল। এটি ছিল তানিয়া, যাকে এই শাখার সবচেয়ে নিষ্ঠুর এবং অহংকারী মহিলা পরিচালক হিসেবে মানা হতো, আর তার আচরণ সবসময় অন্যদের ছোট করার মতো ছিল। সে দামি ব্র্যান্ডের পোশাক পরেছিল এবং তার চেহারা একটি কঠোর ভাব ছিল, যা যে কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। সে তার ক্ষমতার নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তার সামনে কাজ করা ছোট কর্মচারীদের সে মানুষই মনে করত না, এবং সে তাদের শুধু পায়ের নিচে হামাগুড়ি দেওয়া পোকামাকড় মনে করত। তানিয়ার তীক্ষ্ণ দৃষ্টি মেঝেতে কাজ করা আয়শার উপর পড়ল, এবং তার ঠোঁটে একটি ঘৃণ্য হাসি ফুটে উঠল, কারণ সে অন্যদের বিরক্ত করতে মজা পেত। সে ইচ্ছে করে আয়েশার দিকে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল এবং নিজের ভীতি প্রদর্শনের জন্য ঠিক তার সামনে এসে দাঁড়াল। আয়েশা নিজের দৃষ্টি নিচু রাখল এবং নিজের কাজে মনোযোগ দেবার ভান করল, কিন্তু তার মস্তিষ্ক তানিয়ার প্রতিটি পদক্ষেপ খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছিল। আয়েশা খুব ভালোভাবেই জানত যে এই মহিলা সেই বিশাল আর্থিক কেলেঙ্কারির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যার তদন্ত করার জন্য তাকে এই কোম্পানিতে একজন সামান্য কর্মচারী সাজিয়ে পাঠানো হয়েছে। তানিয়া তার তীক্ষ্ণ এবং কর্কশ গলায় চিৎকার করে বলল যে তুমি কত বোকা এবং কাজে ফাঁকি দেওয়া মহিলা যে মেঝে পরিষ্কার করার সঠিক নিয়মটাও জানো না। তার গলা পুরো লবিতে প্রতিধ্বনিত হচ্ছিল, এবং সেখানে কাজ করা অন্য সব মানুষ ভয়ে তাদের জায়গায় জমে গিয়েছিল, কারণ কেউই তার কথার প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। আয়েশা ধীরে ধীরে তার মাথা তুলল এবং তার চোখের দিকে তাকাল, কিন্তু তার দৃষ্টিতে ভয়ের কোনো আভাস ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল। এই প্রশান্তি তানিয়ার রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ সে সবসময় অন্যদের চোখে ভয় দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আয়েশা খুব শান্ত স্বরে উত্তর দিল যে, ম্যাডাম, আমি এই জায়গাটি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি এবং এখানে এখন আর কোনো নোংরা নেই। একজন সামান্য পরিচ্ছন্নতা কর্মী তার কথার সরাসরি উত্তর দেওয়ার সাহস কিভাবে করতে পারে তা তানিয়ার একেবারেই সহ্য হল না। সে রাগে তার দামি কফির কাপটি সরাসরি সেই পরিষ্কার করা মেঝেতে ছুঁড়ে মারল, যার ফলে তরল পদার্থটি চারদিকে ছড়িয়ে পড়ল এবং সাদা মার্বেলের ওপর দাগ তৈরি হল। সে আয়েশার দিকে আঙুল তুলে বলল যে, এখন এই জায়গাটি নোংরা হয়ে গেছে এবং তোমাকে এটি আবার পরিষ্কার করতে হবে, নইলে আমি তোমাকে এখনই চাকরি থেকে বের করে দেব। চারপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত কর্মচারীরা এই নাটক দেখছিল এবং তাদের মনে আয়েশার জন্য অনেক সহানুভূতি ছিল, কিন্তু নিজেদের চাকরি বাঁচানোর ভয়ে সবাই চুপচাপ নাটক দেখছিল। আয়েশা মেঝেতে ছড়িয়ে থাকা সেই কফির দিকে তাকাল এবং তারপর তানিয়ার সেই অহংকারী চেহারার দিকে তাকাল, যে নিজের জয়ের আনন্দে হাসছিল। আয়েশা খুব ভালোভাবেই জানত যে সে যদি এখনই নিজের আসল পরিচয় বলে দেয়, তবে মাসের পর মাস ধরে করা তার গোপন তদন্ত পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং মূল অপরাধীরা সহজেই পালিয়ে বাঁচবে। তাই সে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখল এবং একটি দীর্ঘশ্বাস নিয়ে আবার সেই মেঝেটি পরিষ্কার করার জন্য নিজের মাথা নিচু করল। তানিয়া নিজের এই ছোট জয়ে মনে মনে খুব খুশি হচ্ছিল, এবং তার মনে হচ্ছিল যে সে নিজের ক্ষমতায় একজন দুর্বল মানুষকে পিষে ফেলেছে। সে তার হাই হিলের খটখট শব্দের সাথে সেখান থেকে চলে গেল,
কিন্তু যাওয়ার সময় সে আয়েশাকে আরও একটি সতর্কবার্তা দিয়ে গেল যে কাজে কোনো ত্রুটি পাওয়া গেলে এর পরিণাম খারাপ হবে। আয়েশা চুপচাপ নিজের কাজ করতে থাকল, কিন্তু তার তীক্ষ্ণ মস্তিষ্ক সেই গোপন ফাইলটির কথা ভাবছিল যা সে কয়েক ঘন্টা আগেই তানিয়ার ব্যক্তিগত কম্পিউটারে খুব চতুরতার সাথে দেখেছিল। সেই ফাইলে কোম্পানির কোটি কোটি টাকার ভুয়া লেনদেনের পুরো বিবরণ ছিল, যা খুব নিখুঁতভাবে গোপন উপায়ে বিদেশি অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। আয়েশা জানত যে এটি কেবল শুরু, এবং খুব শিগগিরই তাকে এই সমস্ত প্রমাণ প্রধান কার্যালয়ে বসে থাকা উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বোর্ড সদস্যদের সামনে উপস্থাপন করতে হবে। সে এমন একজন মহিলা ছিল যে তার পুরো জীবনে কখনো হার মানতে শেখেনি, এবং বোর্ড সদস্যদের সামনে সত্য তুলে ধরতে সে যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। তার অতীত খুবই সংগ্রাম মুখর ছিল, যেখানে সে তার বাবা মাকে অন্যায়ের শিকার হতে দেখেছিল, এবং সেই দিনই সে কসম খেয়েছিল যে সে কখনোই কোনো নির্দোষের সাথে এমনটা হতে দেবে না। এই কোম্পানি তার জন্য শুধু একটি কাজের জায়গা ছিল না, বরং এটি ছিল যুদ্ধের ময়দান, যেখানে তাকে দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দেওয়ানোর ছিল। আয়েশা নিজের হাতের দাগ মোছার জন্য মেঝেকে খুব জোরে ঘষতে শুরু করল, যাতে কোনো দাগ না থাকে। তার চেহারায় ঘামের বিন্দু ফুটে উঠেছিল, যা তার কপাল বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছিল, কিন্তু সে সেদিকে একেবারেই ভ্রুক্ষেপ করল না। তার পুরো মনোযোগ কেবল তার কাজ এবং সেই পরিকল্পনার ওপর ছিল, যা সে অনেক দিন ধরে তার মস্তিষ্কে খুব সাবধানে তৈরি করছিল। সে জানত যে তানিয়ার মতো অহংকারী মহিলাকে হারানোর জন্য তাকে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে, যখন সে পুরোপুরি ফাঁস হয়ে যাবে। আয়েশা পরিচ্ছন্নতার কাজ শেষ করতেই কাছাকাছি একটি ডেস্ক থেকে কারোর ধীর স্বরে কান্নার আওয়াজ আসতে লাগল। এটি ছিল একজন তরুণী কর্মচারী, যাকে তানিয়া কিছুক্ষণ আগেই কোনো বড় কারণ ছাড়াই সবার সামনে খুব খারাপভাবে অপমান করেছিল। সেই বেচারি মেয়েটির কান্না থামার নামই নিচ্ছিল না, এবং সে বারবার তার কম্পিউটারের স্ক্রিনে থাকা ফাইলগুলোর দিকে বিষণ্ণভাবে তাকাচ্ছিল। মেয়েটির এই অবস্থা দেখে আয়েশার খুব কষ্ট হল, কিন্তু সে এই মুহূর্তে সরাসরি তাকে কোনো সাহায্য করার মতো পরিস্থিতিতে একেবারেই ছিল না। পুরো ফ্লোরের পরিবেশ এতটাই দমবন্ধ করা ছিল যে সেখানে কাজ করা প্রতিটি মানুষের চোখে মুখে কেবল ভয় আর আতঙ্কই স্পষ্ট দেখা যাচ্ছিল। তানিয়া এমন এক নিষ্ঠুর শাসন কায়েম করে রেখেছিল যেখানে কাউকে নিজের কথা বলার বা প্রশ্ন করার কোনো অনুমতিই ছিল না। সে তার ক্ষমতাকে নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য এবং অন্যদের সব সময় পায়ের নিচে পিষে রাখার জন্য নির্দয়ভাবে ব্যবহার করত। আয়েশা এই সব কিছু নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল, এবং তার ভেতরের তদন্তকারী কর্মকর্তা এই অন্যায়কে শেষ করার জন্য খুব বেশি অস্থির হয়ে উঠছিল। দুপুরের দিকে যখন সবাই খাবার খাওয়ার জন্য বাইরে গিয়েছিল, তখন আয়েশা এই ভবনের ভালোভাবে তল্লাশি করার সুযোগ পেয়ে গেল। সে চুপচাপ সেই সব রাস্তা দিয়ে গেল যেখানে সাধারণত কোনো সাধারণ কর্মচারীকে যাওয়ার একেবারেই অনুমতি দেওয়া হতো না। সে নিরাপত্তা ক্যামেরার অবস্থান এবং সেগুলো ঘোরার সময় নিজের মস্তিষ্কে নিখুঁতভাবে রেকর্ড করে নিল, যাতে রাতের বেলা সহজেই নিজের কাজ করতে পারে। একজন পেশাদার অডিটর হিসেবে তার চোখ সেই ছোটখাটো ত্রুটিগুলো সহজেই খুঁজে পেত, যেগুলো অন্য মানুষ সবসময় উপেক্ষা করে যেত। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, এবং জানালা দিয়ে বাইরের আকাশ ধীরে ধীরে পুরোপুরি কমলা রঙে বদলে যাচ্ছিল। আয়েশা তার পরিচ্ছন্নতার ট্রলি নিয়ে আবার মূল হলে ফিরে এল, যেখানে তানিয়া তার কিছু বিশেষ এবং দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে গভীর আলোচনা করছিল। তাদের কথা খুব ধীরে স্বরে হচ্ছিল, কিন্তু আয়েশা তাদের ঠোঁটের নড়াচড়া দেখে এটা ভালোভাবে বুঝতে পারছিল যে তারা কোনো বড় আর্থিক লেনদেনের বিষয়ে কথা বলছে। এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র ছিল, যা তাকে তার তদন্তকে নতুন দিকে নিয়ে যেতে বেশ সাহায্য করতে পারে। তানিয়ার নজর হঠাৎ করে আবার আয়েশার উপর পড়ল, এবং এই পরিচ্ছন্নতা কর্মীটি এখনও এই ভবনের ভেতরে কেন আছে তা দেখে সে খুব বিরক্ত হল। সে তার কর্মকর্তাদের সেখান থেকে চলে যাবার ইশারা করল, এবং নিজে ঘৃণাভরা পদক্ষেপে সরাসরি সেই দিকে এগোতে লাগল যেখানে আয়েশা দাঁড়িয়েছিল। আয়েশা তানিয়াকে তার দিকে আসতে দেখল, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ার বা কাজ ছেড়ে পালানোর কোনো চেষ্টাই করল না, এবং শান্তভাবে সেখানেই দাঁড়িয়ে থাকল। তানিয়া তার কাছে এসে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে বলল যে তোমার কাজ কখন শেষ হবে এবং তুমি এখান থেকে কখন যাবে। আয়েশা বিনম্রতার সাথে নিজের মাথা নিচু করল এবং উত্তর দিল যে আর একটুখানি কাজ বাকি আছে ম্যাডাম, এরপর আমি এখান থেকে চলে যাব। তানিয়া খুব নোংরা দৃষ্টিতে আয়েশার পুরনো জুতো এবং তার সাধারণ ইউনিফর্মের দিকে তাকাল, এবং তারপর তার চেহারায় একটি ঘৃণ্য হাসি পুরোপুরি ছড়িয়ে পড়ল। সে বলল যে তোমাদের মতো মানুষের এটাই সবচেয়ে বড় সমস্যা,
যে তোমরা সবসময় যে কোনো কাজ করতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগাও এবং কাজে ফাঁকি দাও। আয়েশা তার এই কটু কথাগুলো শান্তভাবে শুনল এবং এর কোনো উত্তর দেওয়া একেবারেই জরুরি মনে করল না। সে জানত যে তানিয়া এই মুহূর্তে শুধু রাগ মেটানোর অজুহাত খুঁজছে এবং সে যদি তর্ক করে তবে পরিস্থিতি খারাপ হতে পারে। তানিয়া সেখান থেকে মুখ বাঁকিয়ে চলে গেল এবং আয়েশা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে এখন কোনো ধরনের বড় ঝামেলা একেবারেই চাইছিল না। রাতের সময় হয়ে গিয়েছিল এবং এখন পুরো ভবনে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল, যা মাঝে মাঝে বাইরে থেকে আসা গাড়ির শব্দে ভেঙে যাচ্ছিল। আয়েশা তার ট্রলিটিকে নিরাপদ জায়গায় দাঁড় করাল এবং আসল কাজ সম্পন্ন করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগল। আয়েশার লক্ষ্য ছিল তানিয়ার সেই গোপন নেটওয়ার্কটিকে পুরোপুরি বোঝা, যার মাধ্যমে সে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আর্থিক চুক্তিগুলো নিজের লাভের জন্য পরিবর্তন করছিল। এটি কোনো সহজ কাজ ছিল না, কারণ এই নেটওয়ার্কে ক্ষমতাবান এবং উচ্চ পদে বসা লোকেরা জড়িত ছিল, যারা কোনো মূল্যেই নিজেদের ফাঁস হতে দিতে চাইত না। সে খুব ভালোভাবেই জানত যে সে যদি ছোট কোনো ভুল করে তবে তার জীবনের খুব বড় ঝুঁকি হতে পারে, কারণ এই লোকগুলো খুব নিষ্ঠুর ছিল। কিন্তু তার ভেতরের জেদ এবং সত্যের প্রতি নিবেদন তাকে পিছিয়ে যাওয়ার একেবারেই অনুমতি দিচ্ছিল না। সে তার চোখ বন্ধ করল এবং তার স্বামী আরমানের কথা ভাবল, যে মাইল দূরে বসে থেকেও সবসময় তার শক্তি এবং তার বড় ভরসা হয়ে থাকত। আরমান বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ধনী ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক ছিল, কিন্তু সে জানত যে আয়েশার সবসময় নিজের যোগ্যতায় আলাদা পরিচয় তৈরি করতে খুব পছন্দ করত। আয়েশা যখন এই বিপজ্জনক মিশনে আসার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আরমান তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার স্ত্রীর জেদের কাছে হার মানতে হয়েছিল। আয়েশার ঠোঁটে আরমানের নাম মনে করতেই এক মিষ্টি হাসি ফুটে উঠেছিল, কিন্তু এই হাসি অল্প সময়ের জন্য ছিল, কারণ পরক্ষণেই তার মস্তিষ্ক আবার সেই কঠোর বাস্তবতা এবং অন্ধকারের দিকে ফিরে এলো, যার মাঝে সে দাঁড়িয়েছিল। তানিয়ার অহংকারী চেহারা বারবার তার চোখের সামনে আসছিল এবং তাকে মনে করিয়ে দিচ্ছিল যে পৃথিবীতে এমন মানুষও আছে যারা ক্ষমতার নেশায় মানবতা ভুলে যায়। আয়েশা নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করল যে সে এই ভবনটিকে তানিয়া এবং তার কালো কারনামা থেকে মুক্ত করেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এটি শুধু পরিচ্ছন্নতা কর্মীর কর্তব্য ছিল না, বরং এটি ছিল এমন একজন মহিলার লড়াই যার ন্যায়ের প্রতি খুব বেশি পরোয়া ছিল। রাত আরও গভীর হচ্ছিল এবং গ্লোবাল টেকনোলজিজের বিশাল ভবনটি এখন অন্ধকারের মাঝে এক নীরব দৈত্যের মতো ডুবে থাকতে দেখা যাচ্ছিল। আয়েশা নিজের পোশাক ঠিক করল এবং খোলা জানালা দিয়ে তীব্র বেগে ভেতরে আসা সেই ঠান্ডা বাতাস থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। সে জানত যে আগামী কয়েকদিন খুব চ্যালেঞ্জিং এবং কঠিন হতে চলেছে, এবং তানিয়ার সাথে তার সবচেয়ে বড় এবং শেষ সংঘাত খুব শীঘ্রই হতে চলেছে। সে প্রতিটি জিনিস খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছিল এবং তার পরবর্তী বড় পদক্ষেপের পরিকল্পনা খুব সাবধানে নিজের তীক্ষ্ণ মস্তিষ্কে তৈরি করছিল। এটি ছিল সেই বড় ঝড়ের এক নীরব সূচনা, যা খুব শীঘ্রই এই ভবনটিকে তার গ্রাসে নিতে চলেছিল এবং প্রতিটি দুর্নীতিবাজ মানুষকে ধ্বংস করতে চলেছিল। আয়েশা ছিল সেই ঝড়ের সবচেয়ে শান্ত চোখ, যা বাইরে থেকে স্থির দেখাচ্ছিল, কিন্তু যার ভেতরে ভয়ঙ্কর শক্তি এবং ন্যায়ের বিরাট আগুন ক্রমাগত জ্বলছিল। কাল একটি নতুন দিন হবে এবং একটি নতুন সূচনা হবে, যেখানে সে এই বিপজ্জনক দাবার খেলায় তার পরবর্তী চাল খুব বুদ্ধিমত্তার সাথে চলতে চলেছে। তানিয়ার কোনো ধারণা ছিল না যে সে কোন মহিলার সাথে শত্রুতা করেছে, এবং তার শেষ পরিণতি এখন খুব কাছে চলে এসেছে। পরের দিন সকালে গ্লোবাল টেকনোলজিজের অফিসে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল, কিন্তু তানিয়ার মস্তিষ্কে এক ভয়ঙ্কর ঝড় চলছিল। সে তার বিলাসবহুল কেবিনে চামড়ার চেয়ারে বসেছিল এবং তার আঙুলগুলো কেবিলে রাখা দামি কলমটিকে জোরে চাপ দিচ্ছিল। গতরাতে সেই সামান্য পরিচ্ছন্নতাকর্মী আয়েশার চোখে সে যে ভয়হীনতা এবং শান্তি দেখেছিল, তা তাকে ভেতরে ভেতরে খুব অস্বস্তিতে ফেলছিল।
তানিয়ার সবসময় অন্যদের ভয় দেখানোর এবং তাদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করার অভ্যেস ছিল, কিন্তু আয়েশার সেই স্থির এবং শান্ত আচরণ তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যা সে কোনো মূল্যেই একেবারেই সহ্য করতে পারছিল না। সে তার আলমারি থেকে একটি গুরুত্বপূর্ণ এবং গোপন ফাইল বের করল, যাতে কোম্পানির আসন্ন প্রজেক্টগুলোর সমস্ত গোপন নথি এবং আর্থিক পরিসংখ্যান ছিল। এটি সেই প্রজেক্ট ছিল যা হাসিল করার জন্য অনেক বড় বিদেশি কোম্পানি দীর্ঘ সময় ধরে মরিয়া ছিল এবং এর জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। তানিয়ার ধূর্ত মস্তিষ্কে এক বিপজ্জনক এবং ঘৃণ্য পরিকল্পনার জন্ম হয়েছিল, যার মাধ্যমে সে আয়েশাকে চিরকালের জন্য এই অফিস থেকে বের করে দিতে পারে। সে আয়েশার উপর গোপন রহস্য চুরির মিথ্যে অভিযোগ লাগাতে চাইছিল। অন্যদিকে আয়েশা তার ট্রলি নিয়ে পরিষ্কার করায় ব্যস্ত ছিল, কিন্তু তার তীক্ষ্ণ মস্তিষ্ক ক্রমাগত সেই কেলেঙ্কারিগুলোর যোগসূত্র মেলাতে ব্যস্ত ছিল। সে মেঝে মোছার ভান করছিল, কিন্তু তার নজর সেই ঘরগুলোর উপর স্থির ছিল যেগুলো তানিয়ার বিশেষ জায়গা হিসেবে পরিচিত ছিল। সেই গতরাতে সার্ভারে যে গোপন নথিগুলো দেখেছিল সেগুলো এই কথার প্রমাণ ছিল যে এখানে বড় পরিসরের টাকার হেরফের চলছে। আয়েশা জানত যে তার শুধু একটি শক্ত প্রমাণের প্রয়োজন, যা সরাসরি তানিয়াকে অপরাধের সাথে যুক্ত করতে পারে এবং তাকে জেলে পাঠাতে পারে। দুপুরের খাবারের সময় যখন অফিসের বেশিরভাগ কর্মচারী বাইরে গিয়েছিল, তখন তানিয়া তার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিল। সে ইন্টারকমে তার সচিবকে আদেশ দিল যে সে যেন অবিলম্বে সেই নতুন পরিষ্কারকর্তা আয়েশাকে তার কেবিনে পাঠিয়ে দেয়, কারণ সেখানে কিছু বিশেষ পরিষ্কারের প্রয়োজন রয়েছে। আয়েশা সেই সময় অন্য করিডোরে কাজ করছিল এবং এই ডাক শুনে তার তাৎক্ষণিকভাবে কোনো বিপদের গভীর উপলব্ধি হল। সে জানত যে তানিয়া কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া তাকে নিজের কেবিনে কখনোই ডাকবে না। আয়েশা যখন তার পরিষ্কারের বালতি এবং ঝাড়ু নিয়ে ভেতরে ঢুকল, তখন সে দেখল যে তানিয়া খুব ব্যস্ত থাকার ভান করছিল। তানিয়া তার টেবিলে ইচ্ছে করেই সেই গোপন নীল ফাইলটি খুব অযত্নের সাথে একেবারে কিনালায় রেখে দিয়েছিল, যাতে সেটি সহজেই দেখা যায়। সে আয়েশার দিকে না তাকিয়েই কঠোর স্বরে বলল যে আমার টেবিলের পেছনের অংশটি ভালোভাবে পরিষ্কার করো, কারণ সেখানে ধুলো জমে গেছে। আয়েশা চুপচাপ নিজের কাজ শুরু করে দিল, কিন্তু তার চোখ এই চালটি বুঝতে পেরেছিল। হঠাৎ তানিয়ার ফোন জোরে বাজতে শুরু করল এবং সে খুব নাটকীয়ভাবে ফোন ধরল, যেন কোনো জরুরি অবস্থা তৈরি হয়েছে। সে ফোনে বলল যে সে অবিলম্বে কনফারেন্স রুমে আসছে এবং তার সেখানে যাওয়া খুব জরুরি। সে আয়েশাকে সেই কেবিনে থেকেই নিজের পরিষ্কার করার কাজ শেষ করার কঠোর নির্দেশ দিল এবং দ্রুত বাইরে বেরিয়ে গেল। এটি একটি খুব স্পষ্ট চাল ছিল, যাতে আয়েশাকে সেই গোপন ফাইলের সাথে একা রাখা যায় এবং পরে সহজেই তার উপর চুরির অভিযোগ আনা যায়। তানিয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আয়েশার সাথে সাথে তার মোছা নিচে রেখে দিল এবং একজন অভিজ্ঞ এজেন্টের মতো দ্রুত কাজে লেগে পড়ল। সে জানত যে তার কাছে সময় কম এবং এই রুমে লাগানো লুকানো নিরাপত্তা ক্যামেরাগুলোর দিক কোন দিকে এটাও তার জানা ছিল। সে ক্যামেরার নজর এড়িয়ে চতুরতার সাথে টেবিলের কাছে পৌঁছল এবং সেই নীল ফাইলটি স্পর্শ না করেই নিজের চশমার ছোট ক্যামেরা দিয়ে পাতাগুলোর ছবি তুলে নিল। এরপর সে পেনড্রাইভ দিয়ে কম্পিউটারের সমস্ত ডেটা কপি করে নিল। ডেটা কপি করার পর আয়েশা সেই পেনড্রাইভটি তার ইউনিফর্মের গোপন পকেটে লুকিয়ে ফেলল, যাতে কেউ সেটি খুঁজে না পায়। সে বুদ্ধিমত্তার সাথে তার বালতিটি টেবিলের কাছে রাখল এবং ঝাড়ু দিয়ে সেই নীল ফাইলটিকে ধাক্কা দিল, যার ফলে সেটি নিচে পড়ে গেল। ফাইলের পাতাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল এবং আয়েশা গ্লাভস পরে সেগুলো গুছিয়ে আবার ফাইলে রেখে দিল, কিন্তু সেটি মেঝেতেই রেখে দিল। সে এমনটা এই কারণে করল যাতে সে প্রমাণ করতে পারে যে ফাইলটি ভুলবশত পড়ে গিয়েছিল এবং সে চুরি করেনি। প্রায় ১৫ মিনিট পর তানিয়া তার দুজন নিরাপত্তারক্ষী নিয়ে দ্রুত তার কেবিনে ফিরে এলো এবং তার চেহারায় মিথ্যা ঘাবড়ানি পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ভেতরে এসেই সবার আগে তার টেবিলের দিকে তাকাল এবং যখন সে সেই নীল ফাইলটি সেখানে দেখতে পেল না, তখন সে জোরে চিৎকার শুরু করল। সে আয়েশার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাল এবং চিৎকার করে বলল যে, আমার টেবিলে রাখা গুরুত্বপূর্ণ ফাইল কোথায় গায়েব হয়ে গেল? আয়েশা কাজ করা বন্ধ করে দিল এবং শান্তভাবে তানিয়ার দিকে তাকাল। আয়েশা নিজের চোখে মাসুমিয়াত ভরিয়ে খুব শান্ত গলায় উত্তর দিল যে, ম্যাডাম, আমি আপনার কোনো ফাইলে হাত দিইনি এবং আমি আমার কাজ করছিলাম। আমি শুধু মেঝে এবং টেবিলের পেছনের অঙ্গ পরিষ্কার করেছি। আয়েশা তানিয়ার কথা আনশোনা করে দিল এবং তার নিরাপত্তারক্ষীদের আদেশ দিল যে, এই মহিলার ভালোভাবে তল্লাশি নাও, কারণ আমার বিশ্বাস যে এই ফাইল চুরি করেছে।
নিরাপত্তারক্ষীরা সাথে সাথে এগিয়ে এলো এবং তারা আয়েশার ট্রলি এবং বালতি চেক করতে শুরু করল, কিন্তু তারা সেখানে সেই নীল ফাইলটি পেল না। তখনই এক রক্ষীর নজর বালতির পেছনে মেঝেতে পড়ে থাকা সেই নীল ফাইলের ওপর গেল এবং সে সাথে সাথে সেটি তুলে তানিয়ার সামনে পেশ করল। তানিয়া এটি দেখে খুব রেগে গেল, কারণ তার পরিকল্পনা অনুযায়ী সেই ফাইলটি আয়েশার ট্রলিতে লুকানো অবস্থায় পাওয়ার কথা, যাতে অভিযোগ পাকাপোক্ত হয়। এখন ফাইলটি মেঝেতে পাওয়া গিয়েছিল, যার ফলে চুরির অভিযোগ করা একটু কঠিন হয়ে গেল। তানিয়া তার রাগকে নিয়ন্ত্রণে রাখল এবং ফাইলটি হাতে নিয়ে ধূর্তভাবে হাসতে হাসতে আয়েশার দিকে তাকাল এবং নতুন গল্প ফাঁদতে শুরু করল। সে উচ্চস্বরে বলল যে, তুমি এই ফাইলটি চুরি করার চেষ্টা করেছিলে, কিন্তু যখন তুমি আমার পায়ের আওয়াজ শুনলে তখন ভয়ে এটি মেঝেতে ফেলে দিলে যাতে বাঁচতে পারো। এই ফাইল তোমার কাছে পালা গেছে এবং এর অর্থ হল যে তুমি কোম্পানির গোপন নথি শত্রুদের কাছে বিক্রি করার বিপজ্জনক ষড়যন্ত্র করছিলে। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তানিয়ার জোরে চিৎকার করার শব্দ শুনে বাইরে কাজ করা বাকি সব কর্মকর্তা এবং কর্মচারীরাও দৌড়ে সেখানে জড়ো হল এবং নাটক দেখতে লাগল। সবার চেহারায় এক অদ্ভুত ভয় এবং উদ্বেগ পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ তারা তানিয়ার বিপজ্জনক স্বভাব সম্পর্কে অবগত ছিল এবং জানত যে সে যে কোনো কিছু করতে পারে। তানিয়া ভিড় দেখে নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পেয়ে গিয়েছিল এবং সে নিজেকে সৎ প্রমাণ করছিল। সে বলল যে, দেখো এই মহিলা কতটা চালাক যে পরিষ্কার করার বাহানায় গোপন তথ্য চুরি করতে এসেছিল। আয়েশা ভিড় এবং মিথ্যে অভিযোগ সত্ত্বেও তার ধৈর্য হারাল না এবং গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকল। সে তানিয়ার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল যে, আমি কোনো চুরি করিনি এবং এই ফাইল ভুলবশত ঝাড়ু লাগার কারণে নিচে পড়ে গিয়েছিল। আমি একজন গরিব মানুষ হতে পারি, কিন্তু আমি কখনো বেইমানির কাজ করি না। আপনার যদি আমার উপর বিশ্বাস না হয়, তবে আপনি এই ঘরে লাগানো নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিং চেক করাতে পারেন, যাতে সত্যি সবার সামনে চলে আসবে। ক্যামেরার রেকর্ডিং চেক করার কথা শুনে তানিয়ার চেহারার রং এক মুহূর্তের জন্য উড়ে গেল, কারণ তার ধারণা ছিল যে আয়েশার ক্যামেরার ব্যাপারে কিছু জানা নেই। সে জানত যে যদি ক্যামেরার তদন্ত হয় তবে তার সমস্ত মিথ্যে গল্প সবার সামনে ফাঁস হয়ে যাবে এবং সে নিজেই বিপদে পড়বে। সে সাথে সাথে নিজেকে সামলে নিল এবং নিজের চেহারায় আবার নিষ্ঠুর হাসি ফুটিয়ে চালাকির সাথে উত্তর দিল যে, তোমার কি মনে হয় আমরা বোকা যে তোমার কথায় ভুলে যাব? আজ সকালেই ক্যামেরা বন্ধ আছে। এটি শুনে আয়েশার মনে এক গভীর সন্তুষ্টির হাসি খেলে গেল, কারণ সে জানত যে তানিয়া মিথ্যে বলছে এবং ক্যামেরা একদম ঠিক কাজ করছে। আয়েশা 1 ঘন্টা আগেই সার্ভার রুমে গিয়ে সব ক্যামেরার লাইভ ফিড নিজের সিস্টেমে সুরক্ষিত করে নিয়েছিল। তানিয়া নিজের চালে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে ক্যামেরা বন্ধ করার প্রয়োজনই অনুভব করেনি, কারণ তার মনে হয়েছিল যে একজন পরিচ্ছন্নতা কর্মী ক্যামেরার দাবি কখনোই করবে না। আয়েশার কাছে এখন সমস্ত শক্ত প্রমাণ মজুদ ছিল। তানিয়া নিজের চেহারায় বিজয়ের ভাব ফুটিয়ে তার রক্ষকদের নির্দেশ দিল যে, এই মহিলাকে টেনে হিঁচড়ে মূল হলে নিয়ে যাও এবং সবার সামনে চাকরি থেকে বের করো। সে মানব সম্পদ বিভাগের প্রধানকে ডাকল এবং বলল যে, এই মহিলার হিসেব এখনই করে দাও, কারণে চোর। ভিড়ে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা আয়েশার জন্য খারাপ বোধ করছিল, কিন্তু কারোরই সাহস ছিল না যে সে তানিয়ার বিরোধিতা করতে পারে। পরিস্থিতি এখন তানিয়ার নিয়ন্ত্রণে বলে মনে হচ্ছিল এবং সে তার জয়ের মজা নিচ্ছিল। নিরাপত্তারক্ষীরা আয়েশার বাহু ধরার জন্য তাদের শক্ত হাত বাড়িয়ে দিল, কিন্তু আয়েশা ক্ষিপ্রতার সাথে নিজেকে পিছিয়ে নিল এবং তাদের স্পর্শ করার সুযোগ পর্যন্ত দিল না। তার চোখে এখন এমন এক শীতল চমক চলে এসেছিল যা দেখে রক্ষীরাও ঘাবড়ে গেল এবং পিছিয়ে যেতে বাধ্য হল। আয়েশা নিজের ইউনিফর্ম ঠিক করল এবং রাজকীয় ভঙ্গিতে হাঁটতে হাঁটতে নিজেই কেবিনের দরজার দিকে এগিয়ে গেল, যেন কোনো মহারানী বাইরে যাচ্ছেন। এই আচরণ দেখে তানিয়ার রাগ আরও বেশি জ্বলে উঠল। তারা সবাই এক ছোট মিছিলের মতো করিডোর পেরিয়ে মূল হলের দিকে এগোতে লাগল, যেখানে হাজার হাজার কর্মচারী উপস্থিত ছিল এবং এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। আয়েশা শান্ত ছিল, কিন্তু তার মস্তিষ্কে পরিকল্পনার পরবর্তী অংশ দ্রুত আকার নিচ্ছিল এবং সে জানত যে এখন পিছিয়ে আসার কোনো পথ নেই। তার পকেটে রাখা পেনড্রাইভটি পুরোপুরি সুরক্ষিত ছিল, যাতে কালো সত্যের সমস্ত চিঠা মজুদ ছিল। এই অপমান সেই বড় জয়ের একটি ছোট মূল্য ছিল, যা সে খুব শিগগিরই হাসিল করতে চলেছিল। মূল হলে পৌঁছতেই তানিয়া একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে হাতে ধরা নীল ফাইলটি বাতাসে নেড়ে সবাইকে শান্ত থাকার ইশারা করল এবং নিজের কথা শুরু করল। সে অহংকারের সাথে ঘোষণা করল যে,
আজ আমরা কোম্পানিকে এক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছি, কারণ আমরা এক চোরকে হাতে নাতে ধরেছি যে আমাদের মাঝে উপস্থিত ছিল। সে আয়েশার দিকে আঙুল তুলে বলল যে এই মহিলা শত্রু পরিবারের জন্য কাজ করে এবং এ তথ্য চুরি করার চেষ্টা করেছে। পুরো ভিড়ে নীরবতা নেমে এলো। আয়েশা চুপচাপ মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকল এবং তানিয়ার মিথ্যা নাটক মনোযোগ দিয়ে শুনতে থাকল, কারণ এই সবই তার পরিকল্পনার অংশ হয়ে গিয়েছিল। তানিয়া নিজেই নিজের জন্য এমন এক জাল বুনেছিল যা থেকে বেরোনো সম্ভব ছিল না, এবং সে সেই কাদায় তলিয়ে যাচ্ছিল। আয়েশা তার কাপড়ের নিচে লুকানো যোগাযোগের সরঞ্জামটি চাপল, যাতে বাইরে থাকা তার দলকে সংকেত দিতে পারে যে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকা উচিত। এখন খেলা পুরোপুরি পাল্টে গিয়েছিল এবং শিকার নিজেই শিকারী হয়ে গিয়েছিল। হলের বড় কাঁচের জানলা দিয়ে বাইরের আবহাওয়া খুব মনোরম দেখাচ্ছিল, কিন্তু ভেতরের পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল, যেখানে সবাই দম বন্ধ করে দাঁড়িয়েছিল। তানিয়া তার রক্ষীদের চূড়ান্ত নির্দেশ দিয়ে জোরে চিৎকার করে বলল যে এই মহিলাকে পুলিশের হাতে তুলে দাও এবং কঠোর মামলা দায়ের করাও, যাতে সে জামিন না পেতে পারে। রক্ষীরা আবার তার দিকে এগোতে লাগল, কিন্তু এবার আয়েশা এক পাহাড়ের মতো নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকল এবং তাদের অপেক্ষা করতে লাগল। সে তার গভীর কালো চোখ দিয়ে তানিয়াকে দেখে মনে মনে ভাবল যে তোমার এই মিথ্যে খুশি এবং অহংকার কয়েক মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। আয়েশা জানত যে তার স্বামী আরমান খুব শিগগিরই এখানে তার পুরো শক্তি নিয়ে পৌঁছতে চলেছে এবং সে এই নাটক শেষ করে দেবে। আরমান কখনোই তার স্ত্রীর অপমান সহ্য করতে পারত না, এবং সে এই অহংকারী মহিলাকে এমন শিক্ষা দিতে চলেছিল যা সে কখনো ভুলতে পারবে না। ভিড়ের কোনো ধারণাই ছিল না যে তারা সবচেয়ে ক্ষমতাবান মানুষকে দেখতে চলেছে। বিশাল গ্লোবাল টেকনোলজিজের মূল হলে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল। তানিয়া মঞ্চে দাঁড়িয়েছিল এবং তার চোখে নিষ্ঠুর চমক ছিল, কারণ সে আজ আয়েশাকে পুরোপুরি ধ্বংস করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল। তার তীক্ষ্ণ এবং কর্কশ গলা পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। তানিয়া মাইক্রোফোন হাতে নিল এবং অপমানজনক শব্দ ব্যবহার করে আয়েশার সাধারণ পোশাক এবং তার কাজের মজা ওড়াতে শুরু করল। সে বলল যে তোমার মতো রাস্তার মহিলার যোগ্যতা শুধু অন্যদের নোংরা পরিষ্কার করার, এবং তুমি কখনো আমাদের সমান হতে পারো না। সে আয়েশার পরিবার এবং তার চরিত্র নিয়েও অনেক জঘন্য মন্তব্য করল, যা শুনে সেখানে উপস্থিত কর্মচারীদের খারাপ লাগছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। সে নিজের অহংকারে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে সে মানবতা ভুলে গিয়েছিল। আয়েশা এইসব কটু এবং বিষাক্ত কথা শুনেও নিজের জায়গায় এক মজবুত পাহাড়ের মতো অটল থাকল, এবং তার চেহারায় কোনো ধরনের দুঃখ বা লজ্জার কোনো চিহ্ন ছিল না। সে তার দৃষ্টি সোজা তানিয়ার চোখে গেঁথে রেখেছিল, এবং তার এই ভয়হীনতা তানিয়াকে ভেতরে ভেতরে খুব বেশি অস্বস্তিতে ফেলছিল। আয়েশা জানত যে এটি শুধু একটি খারাপ নাটক, যার শেষ খুব শীঘ্রই হতে চলেছে, এবং সত্য সবার সামনে আসতে চলেছে। তানিয়া তার ভাষণ শেষ করে নিরাপত্তারক্ষীদের এক কঠোর নির্দেশ দিল যে এই মহিলার ভালোভাবে তল্লাশি নাও এবং একে ধাক্কা মেরে এই ভবন থেকে বের করে দাও। সে বলল যে এর সমস্ত জিনিস এখানেই রেখে দেওয়া হোক এবং একে খালি হাতে রাস্তায় ফেলে দেওয়া হোক, যাতে এ আর সাহস না করতে পারে। রক্ষীরা সাথে সাথে আয়েশার দিকে এগোল এবং তারা তার কাঁধ নিষ্ঠুরভাবে ধরার চেষ্টা করল, যাতে তাকে বাইরে টেনে নিয়ে যাওয়া যায়। সেখানে উপস্থিত মানুষের চোখে জল ছিল, কিন্তু সবাই পুরোপুরি নীরব ছিল। আয়েশা এক ঝটকায় রক্ষীদের হাত নিজের থেকে দূরে সরিয়ে দিল এবং নিজের গলা একটু উঁচিয়ে পুরো হলে প্রতিধ্বনিত হওয়ার মতো সরে বলল যে আমাকে বের করে দেওয়ার আগে আপনাকে আপনার বিভাগের সেই ২০ কোটি টাকার হিসেব দেওয়া উচিত, যা গত মাসে একটি ভুয়া বিদেশি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই কথা শুনতেই পুরো হলে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো এবং সবাই অবাক হয়ে আয়েশার দিকে তাকাতে লাগল, কারণ কোনো সাধারণ কর্মচারীর কাছে এমন গোপন তথ্য থাকা অসম্ভব ছিল। তানিয়া খুব বাজেভাবে ঘাবড়ে গেল। তানিয়ার হৃৎস্পন্দন খুব দ্রুত বাড়তে লাগল, কারণ সে একেবারেই বুঝতে পারছিল না যে এই সামান্য মহিলাটি তার সবচেয়ে বড় এবং গভীর গোপন রহস্যের ব্যাপারে কিভাবে জানতে পারল। নিজের ঘাবড়ানি এবং ভয় লুকানোর জন্য সে আরও বেশি জোরে চিৎকার শুরু করল এবং রক্ষীদের নির্দেশ দিল যে এই মহিলার মুখ অবিলম্বে বন্ধ করো, কারণ এই বাঁচার জন্য মিথ্যা কথা বানাচ্ছে, যাতে ধোঁকা দিতে পারে। সে আয়েশাকে আর বলতে দিতে চাইছিল না।
আয়েশা নিজের কথা মাঝপথে একেবারেই থামাল না এবং একের পর এক বেশ কিছু বড় প্রজেক্ট এবং আর্থিক কেলেঙ্কারির নাম সবার সামনে নিতে শুরু করল, যেগুলো তানিয়া নিজের ব্যক্তিগত লাভের জন্য খুব ধূর্তভাবে ধ্বংস করেছিল। সে জানত যে এটাই সঠিক সময়, যখন এই ভবনে কাজ করা প্রতিটি সৎ কর্মচারীর এই দুর্নীতিবাজ মহিলার আসল সত্য এবং এর কালো কারনামা সম্পর্কে পুরোপুরি জানা উচিত, যাতে এর শেষ করা যায়। আয়েশার কথা সকল ভুক্তভোগী কর্মচারীর বুকে লাগছিল। নিরাপত্তা রক্ষীরা এখন খুব বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল এবং তারা আয়েশার 2 হাত পেছনের দিকে শক্ত করে চেপে ধরল, যাতে সে কোনো ধরনের প্রতিরোধ না করতে পারে। তানিয়ার চেহারা রাগ এবং ভয়ের কারণে পুরোপুরি লাল হয়ে গিয়েছিল এবং তার শ্বাস দ্রুত চলছিল। সে কখনো ভাবেনি যে একজন সাধারণ মেয়ে এভাবে তার কালো চিঠা সবার সামনে খুলে দেবে। সে রক্ষীদের ইশারা করল যে আয়েশাকে সাথে সাথে রাস্তায় ফেলে দেওয়া হোক। সেখানে উপস্থিত ভিড় থেকে কিছু পুরনো কর্মচারী আয়েশাকে সাহায্য করার জন্য পদক্ষেপ বাড়ানোর চেষ্টা করল, কিন্তু তানিয়ার গুন্ডারা তাদের ভয় দেখিয়ে পেছনে ঠেলে দিল। সবাই আয়েশার সাহসের মনে মনে প্রশংসা করছিল, কিন্তু নিজেদের চাকরি এবং পরিবারের দায়িত্বের ভয় তাদের পায়ে ভারী শিকল পরিয়ে রেখেছিল। আয়েশা সব কর্মচারীর ওপর একবার চোখ বোলাল এবং তাদের বাধ্যবাধকতার ওপর তার খুব বেশি করুণা হচ্ছিল। তানিয়া তার ভেঙে পড়া আত্মবিশ্বাসকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করল এবং নিজের চেহারায় একটি ঘৃণ্য হাসি এনে জোরে বলল যে, এই পাগল মহিলার কথায় কারোরই মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে নিজের চুরি ধরা পড়ার পর পাগল হয়ে গেছে এবং এখন ভুল লোকানোর জন্য আমাদের ওপর কাদা ছোড়ার এই জঘন্য খেলা খেলছে। কিন্তু তানিয়ার এই কথাগুলোতে এখন সেই আগের ক্ষমতা এবং অহংকার একেবারেই অবশিষ্ট ছিল না। রক্ষীরা আয়েশাকে ধাক্কা দিতে দিতে মূল দরজার দিকে খুব দ্রুত নিয়ে যেতে শুরু করল এবং আয়েশাও এখন প্রতিরোধ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, কারণ সে তার লক্ষ্যের কাছাকাছি ছিল। সে জানত যে তার অতিরিক্ত শক্তি নষ্ট করা উচিত নয় এবং তার শুধু সেই সঠিক মুহূর্তের অপেক্ষা করা উচিত যখন খেলা পুরোপুরি পাল্টে যেতে চলেছে। সে তার কাপড়ের নিচে লুকানো ট্রান্সমিটারটি হালকাভাবে স্পর্শ করল, যাতে নিশ্চিত করতে পারে যে বার্তা সঠিক জায়গায় পৌঁছে গেছে। তানিয়া নিজের জায়গায় দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটি খুব তৃপ্তি এবং ভয়ানক খুশির সাথে দেখছিল এবং তার মনে হচ্ছিল যে সে তার জীবনের একটি বড় লড়াই জিতে নিয়েছে। তার মনে হল যে সে আরও একবার তার কালো কারনামাগুলো লুকাতে সফল হয়েছে এবং এই সামান্য মহিলাকে পিষে সে তার অপরিসীম ক্ষমতার এক খুব চমৎকার প্রদর্শন করেছে। সে তার মস্তিষ্কে এই কথার উদযাপন করছিল যে এখন তাকে কখনো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এবং সাম্রাজ্য সুরক্ষিত। পুরো হলের পরিবেশ খুব দমবন্ধ করা এবং হতাশাজনক হয়ে গিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে থাকা সবাই শুধু তাদের নিঃশ্বাস গুনছিল। আয়েশাকে দরজার একেবারে কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখন তাকে বাইরে রাস্তায় ঠেলে দেওয়াই বাকি ছিল, যা দেখে অনেকেই চোখ বন্ধ করে নিয়েছিল যাতে জুলুম না দেখতে হয়। তানিয়ার হাসি এখন চওড়া এবং ঘৃণ্য হয়ে গিয়েছিল, কারণ সে জয়ের এই মুহূর্তটি উপভোগ করছিল। আয়েশার মস্তিষ্কে একেবারে শান্তি ছিল এবং সে তার স্বামী আরমানের কথা ভাবছিল যে কখনো তাকে এভাবে একা এবং অপমানিত হওয়ার জন্য ছেড়ে দিতে পারে না। সে জানত যে আরমান আসছে। আরমান এমন একজন মানুষ ছিল যে নিজের স্ত্রীর সম্মানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারত। আয়েশার বিশ্বাস ছিল যে আরমান বার্তা পেয়ে গেছে এবং সে এখানে পৌঁছতে চলেছে। হঠাৎ ভবনের বাইরে জোরালো ব্রেক কষানের বিশাল শব্দ প্রতিধ্বনিত হল, যা ভেতরে উপস্থিত প্রতিটি মানুষের মনোযোগ নিজের দিকে টেনে নিল। ভারী কাঁচের মূল দরজার ওপারে কালো রঙের অনেক দামি এবং বিলাসবহুল গাড়ি এক লাইনে এসে থেমেছিল এবং তাদের থামার ধরনটি খুব বেশি ভয়ঙ্কর এবং ভীতিকর ছিল। তানিয়ার হাসি হঠাৎ তার ঠোঁটেই জমে গেল এবং তার কোনো অঘটনের গভীর উপলব্ধি হতে লাগল। আয়েশাকে ধরে থাকা নিরাপত্তা রক্ষীরাও এক মুহূর্তের জন্য থমকে গেল এবং তাদের গ্রিপ আলগা হয়ে গেল, কারণ বাইরের দৃশ্য এতটা বেশি ভয়ঙ্কর ছিল যে কারোর আত্মাই পুরোপুরি কেঁপে উঠতে পারে। ডজন খানেক সুঠাম দেহের এবং কালো স্যুট পরা বডিগার্ড সেই গাড়িগুলো থেকে বাইরে বের হল এবং তারা পুরো ভবনটিকে চারদিক থেকে ঘিরে ফেলল, যার ফলে ভেতরে উপস্থিত সকল মানুষের মাঝে ভয়ঙ্কর আতঙ্ক এবং ঘাবড়ানি দ্রুত ছড়িয়ে পড়ল। এটি কোনো সাধারণ নিরাপত্তা ছিল না,
বরং এটি কোনো খুব বড় এবং ক্ষমতাধর সাম্রাজ্যের আসল রাজার আসার প্রস্তুতি ছিল। মাঝখানে দাঁড়িয়ে থাকা সবচেয়ে লম্বা এবং বিলাসবহুল গাড়ির দরজা খুব ধীরে ধীরে খুলল, এবং একজন লম্বা, চমৎকার এবং অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তি তার পুরো রাজকীয় জাঁকজমক এবং শীতল অহংকারের সাথে গাড়ি থেকে বাইরে বের হল। সে ছিল আরমান, যার নামে ব্যবসায়িক জগতের বড় বড় দিকপালদের ঘাম ছুটে যেত এবং যার এক নজর কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারত বা ধ্বংসও করতে পারত। সে গাঢ় রঙের দামি স্যুট পরেছিল এবং তার হাঁটার মধ্যে এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস ছিল, যা সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষকে ভয় দেখাচ্ছিল। মঞ্চে দাঁড়িয়ে থাকা কানিয়া যখন আরমানকে দেখল, তখন তার পায়ের নিচ থেকে মাটি পুরোপুরি সরে গেল এবং তার মনে হল যে সে এক্ষুনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। আরমান সেই গ্লোবাল টেকনোলজিজের সবচেয়ে বড় মালিক এবং আসল ঈশ্বর ছিল, যার একটি ছোট্ট শাখাকে তানিয়া নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে খুব বেশি অহংকারের সাথে চালাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এত বড় মানুষ হঠাৎ কোনো নোটিশ ছাড়া এখানে কিভাবে চলে এলো। আয়েশা তার চোখ বন্ধ করে একটি দীর্ঘ এবং শীতল শ্বাস নিল, কারণ সে জানত যে এই সমস্ত অপমান এবং কষ্ট খুব শিগগিরই শেষ হতে চলেছে এবং সত্যের জয় হবে। তার পুরো জীবন সবসময়ই খুব কঠিন এবং বিপজ্জনক চ্যালেঞ্জে ভরপুর ছিল, কিন্তু সে কখনোই কোনো অত্যাচারীর সামনে মাথা নোয়াতে শেখেনি। তানিয়ার এই অহংকার একটি দুর্বল কাঁচের মতো ছিল, যা শুধু কয়েক মুহূর্তের মধ্যেই পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হতে চলেছিল। নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে টেনে ভবনের মূল এবং বড় কাঁচের দরজার একেবারে কাছে নিয়ে এসেছিল এবং এখন তারা তাকে বাইরে সিঁড়িতে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তানিয়া মঞ্চ থেকে নিচে নেমে তাদের পেছনে আসছিল, যাতে সে নিজে তার চোখে এই মহিলাকে অপমানিত হয়ে বাইরে রাস্তায় পড়ে যেতে দেখতে পারে এবং জয়ের উদযাপন করতে পারে। হলে উপস্থিত সবাই এই ভয়ানক এবং দুঃখজনক দৃশ্যটি দেখতে বাধ্য ছিল এবং পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। তখনই হঠাৎ বাইরের দিক থেকে বেশ কয়েকটি ভারী এবং বিলাসবহুল গাড়ির একসাথে থামার খুব জোরালো শব্দ এলো, যা সেখানে উপস্থিত সকলের মনোযোগ নিজের দিকে খুব দ্রুত টেনে নিল। কাঁচের দরজার বাইরে কালো স্যুট পরা অগণিত বিপজ্জনক রক্ষী হঠাৎ করে হাজির হল এবং তারা পুরো ভবনটিকে চারদিক থেকে ঘেরাও করতে শুরু করল। তানিয়ার চেহারার ঘৃণ্য হাসি হঠাৎ গায়েব হয়ে গেল এবং তার মনে হল যে হয়তো পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা এখানে হানা দিতে এসেছে। মূল কাচের বড় দরজাগুলো আপনা আপনি খুব ভয়ঙ্করভাবে খুলল। তানিয়ার শ্বাস গলাতেই আটকে গিয়েছিল এবং সে ভয় কাঁপতে শুরু করেছিল, কারণ এই ঝড় তার পৃথিবী ধ্বংস করতে চলেছিল। বাইরে থেকে আসা বরফ শীতল বাতাসের সাথে আরমান গ্লোবাল টেকনোলজিজের মূল হলে তার মজবুত এবং প্রভাবশালী পা রাখল, যার ফলে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস পুরোপুরি আটকে গেল। তার চোখে এমন এক বিপজ্জনক এবং ভয়ঙ্কর ঝড় পরিষ্কার দেখা যাচ্ছিল, যা এই পুরো ভবনটিকে মুহূর্তের মধ্যে ছাইয়ের স্তূপে পরিণত করতে পারত। সে গাঢ় কালো রঙের এক অত্যন্ত দামি এবং চমৎকার স্যুট পরেছিল, যা তার ক্ষমতাধর উচ্চতাকে আরও বেশি ভয়ঙ্কর এবং ভীতিকর করে তুলছিল। আয়েশাকে ধরে থাকা সেই নিষ্ঠুর নিরাপত্তা রক্ষীদের হাত হঠাৎ খুব খারাপভাবে কাঁপতে লাগল এবং তারা ভয়ে তাদের গ্রিপ সাথে সাথে আলগা করে দিল। তানিয়া, যে কয়েক মুহূর্ত আগেও নিজের অহংকারের নেশায় পুরোপুরি অন্ধ হয়ে এক গরিব মহিলার মজা ওড়াচ্ছিল, এখন সে খুব খারাপভাবে ঘামে ভিজে গিয়েছিল। তানিয়া নিজের চেহারায় একটি মিথ্যা কিন্তু তোষামোদপূর্ণ হাসি সাজিয়ে নিল। সে তার দামি পোশাক একটু ঠিক করল এবং চুল গোছাতে গোছাতে খুব ন্যাকড়া করে সেই সিঁড়িগুলো থেকে নিচে নামতে শুরু করল। সে একেবারেই অনবগত ছিল যে সে তার জীবনের সবচেয়ে ভয়ানক ভুল করতে চলেছে। সে তার হাত একসাথে ঘষতে ঘষতে খুব মিষ্টি এবং তোষামোদপূর্ণ গলায় আরমানকে বলল যে, স্যার, আপনার এই ছোট শাখায় আসা আমাদের জন্য খুব বড় সম্মানের ব্যাপার, কিন্তু আপনি আসার আগে কোনো খবর কেন দেননি? আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনাকে এখানে এই সময় এতটা বেশি গোলমাল এবং নাটক দেখতে হচ্ছে, কারণ আমরা শুধু এই ভবন থেকে কিছু নোংরা আবর্জনা বাইরে বের করে পরিষ্কার করছিলাম। সে তার আঙুল সেই দিকে তুলল যেখানে আয়েশা এখনও খুব শান্ত এবং স্থির অবস্থায় দাঁড়িয়েছিল। আরমান তানিয়ার এই বকবস এবং মিথ্যা কথাগুলোতে একেবারেই কোনো মনোযোগ দিল না
এবং সে সেই অহংকারী মহিলার দিকে নজর ঘুরিয়ে একবার দেখারও প্রয়োজন অনুভব করল না। তার গভীর এবং বিপজ্জনক কালো চোখ শুধু এবং শুধু সেই দুজন নিরাপত্তা রক্ষীর ওপর খুব ভয়ানকভাবে নিবদ্ধ ছিল, যাদের নোংরা হাত তার পৃথিবীর সবচেয়ে অমূল্য জিনিস অর্থাৎ তার স্ত্রীকে ছোঁয়ার স্পর্ধা করেছিল। আরমানের শরীর থেকে বের হওয়া রাগ এতটাই তীব্র ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা কাঁপছিল। তানিয়া আরমানের এই নীরবতাকে তার সম্মতি মনে করে নিল এবং সে নিজের মিথ্যা আত্মবিশ্বাসে অন্ধ হয়ে আয়েশার বিরুদ্ধে আরও বেশি নোংরা বিষ উগড়াতে লাগল। সে আরমানের কাছে যাওয়ার চেষ্টা করতে করতে বলল যে, স্যার, এই সামান্য পরিচ্ছন্নতার কাজ করা মহিলাটি আসলে একজন খুব বিপজ্জনক এবং চালাক চোর, যে আমাদের কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন নথিগুলো চুরি করার চেষ্টা করেছে। আমি নিজে একে আমার তীক্ষ্ণ চোখে হাতে নাতে ধরেছি এবং বাইরে বের করে দিচ্ছি। অন্যদিকে আয়েশা নিজের জায়গায় একেবারে একটি মজবুত পাহাড়ের মতো স্থির দাঁড়িয়ে থাকল এবং সে তার কাপড়ে লাগা ধুলো খুব আরামে ঝেড়ে পরিষ্কার করল। সে তার সুন্দর এবং বুদ্ধিদীপ্ত চোখ তুলল এবং সোজা আরমানের সেই রাগে ভরা চোখের দিকে তাকাল, যার পর তাদের দুজনের মধ্যে এক খুব গভীর এবং নীরব কথোপকথন শুরু হল। আরমানের চোখের সেই ভয়ঙ্কর এবং খুনে রাগ আয়েশাকে দেখেই উদ্বেগে বদলে গিয়েছিল। আরমান তার ভারী এবং মজবুত পা বাড়াতে শুরু করল এবং তার হাঁটার মধ্যে এমন এক অদ্ভুত রাজকীয় এবং ভয়ঙ্কর ভঙ্গি ছিল যা সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার কর্মচারীদের মনে ভয়ের এক তীব্র ঢেউ তৈরি করল। হলে উপস্থিত সবাই এতটা আতঙ্কিত ছিল যে তারা আপনা আপনি পিছিয়ে যেতে লাগল এবং আরমানের পার হওয়ার জন্য একটি পরিষ্কার রাস্তা খালি করে দিল, যেন কোনো বিশাল এবং গভীর সমুদ্র আপনা আপনি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তানিয়া তার নিজের বোনা কল্পনা এবং মিথ্যা অহংকারে এতটাই হারিয়ে গিয়েছিল যে তার মনে হল আরমান তার প্রশংসা করার জন্য এগিয়ে আসছে। সে তার জায়গায় দাঁড়িয়ে এক খুব ঘৃণ্য এবং অদ্ভুত হাসির সাথে আরমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। তার নিজের ধ্বংসের কোনো ধারণা ছিল না, কিন্তু আরমান তানিয়ার একেবারে কাছে পৌঁছতেই সে তার হাঁটার গতি এক মুহূর্তের জন্য ধীর করল না এবং সেই মহিলাটিকে এক প্রাণহীন পাথরের মতো পুরোপুরি উপেক্ষা করে সোজা সামনের দিকে এগিয়ে গেল। তানিয়া হাত মেলানোর জন্য যে হাতটি উৎসাহের সাথে এগিয়ে দিয়েছিল তা শুধু বাতাসেই ঝুলে রইল এবং তার চেহারার সেই হাসি হঠাৎ করেই গায়েব হয়ে গেল। তাকে তার পুরো জীবনে কখনো কারো সামনে এত বড় এবং ভয়ঙ্কর অপমান সহ্য করতে হয়নি। আরমান কারও পরোয়া না করে সোজা হেঁটে আয়েশার একেবারে সামনে গিয়ে দাঁড়াল এবং তার লম্বা ও চওড়া পিঠ আয়েশাকে পৃথিবীর খারাপ নজর থেকে বাঁচানোর জন্য একটি মজবুত দেয়ালের কাজ করল। যে দুজন নিরাপত্তারক্ষী আয়েশাকে ধরার চেষ্টা করেছিল তারা আরমানের খুনি এবং প্রাণঘাতী নজরের মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে লাগল। তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে তাদের মৃত্যু এখন একেবারে তাদের শিয়রে দাঁড়িয়ে আছে। পুরো পৃথিবীর কাছে একজন নির্দয় শাসক হিসেবে পরিচিত সেই আরমান হঠাৎ করে পুরোপুরি বদলে গেল এবং তার চোখে এক অদ্ভুত কোমলতা এবং গভীর ভালোবাসা ফুটে উঠল। সে তার মজবুত হাত খুব সাবধানে এগিয়ে দিল এবং আয়েশার মুখমণ্ডল ধীরে ধীরে ছুঁয়ে দেখতে চাইল যে তার কোথাও কোনো আঘাত তো লাগেনি। আয়েশা আরমানের হাত নিজের হাতে নিল এবং খুব ধীর কিন্তু দৃঢ় গলায় বলল যে, তুমি একেবারেই চিন্তা করো না, কারণ আমি পুরোপুরি সুরক্ষিত আছি এবং আমাকে কেউ কোনো ক্ষতি করেনি। সে তার চোখ দিয়ে আরমানকে সেই গোপন সংকেতও দিয়ে দিল যে সে তার সমস্ত কাজ খুব ভালোভাবে শেষ করে নিয়েছে এবং এখন এই অহংকারী মহিলার বিরুদ্ধে সমস্ত মজবুত প্রমাণ তার কাছে পুরোপুরি আছে। আরমান তার কথা শুনে একটি খুব গভীর এবং শীতল শ্বাস ছাড়ল। আরমান নিজের স্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে নিজেকে পুরোপুরি সন্তুষ্ট করার সাথে সাথেই সে খুব ধীরে ধীরে ঘাড় ঘোরাল এবং তানিয়ার দিকে তার ভয়ানক দৃষ্টি ঘোরাল। তার চোখের সেই পুরনো কোমলতা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক খুনি এবং প্রাণঘাতী ঝড় নিয়ে নিয়েছিল। পুরো হল একটি খুব শীতল এবং ভয়ানক কবরস্থানে পুরোপুরি বদলে গিয়েছিল। তানিয়ার পা এখন তার ওজন নেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এবং সে ভয়ে একটি শুকনো পাতার মতো খুব খারাপভাবে কাঁপতে শুরু করেছিল। সে তার শুকনো গলা থেকে খুব কষ্টে আওয়াজ বের করতে করতে তোতলিয়ে বলল যে, স্যার, আপনি এই সামান্য এবং নীচ পরিচ্ছন্নতা কর্মীর এত কাছে কেন দাঁড়িয়ে আছেন? এ একটি খুব বিপজ্জনক চোর।
আরমানের সবচেয়ে বিশেষ বডিগার্ড এগিয়ে এলো এবং সে খুব সম্মানের সাথে একটি দামি চেয়ার এনে ঠিক আরমানের পেছনে রেখে দিল। আরমান তার কোটের বোতাম খুব রাজকীয় ভঙ্গিতে খুলল এবং সেই চেয়ারে এক মহান এবং ক্ষমতাবান রাজার মতো বসে পড়ল, যেখানে আয়েশা তার ঠিক পাশেই এক খুব নির্ভীক মহারানীর মতো দাঁড়িয়ে থাকল। এই দৃশ্যটি দেখতে এতটা বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল যে মানুষের নজর নিচু হয়ে গিয়েছিল। আরমান তার লম্বা এবং মজবুত আঙুলগুলো একে অপরের সাথে বাঁধল এবং খুব শান্ত কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং খুনে গলায় সেই দুই ভীত নিরাপত্তারক্ষীকে বলল যে, আমাকে শুধু এতটুকু বলে দাও যে তোমাদের দুজনের মধ্যে কে আগে তাকে ছুঁয়েছিল। তার গলা একেবারেই উঁচু ছিল না, কিন্তু তাতে লুকিয়ে থাকা মৃত্যুর ভয়ানক সতর্কবার্তা এতটাই স্পষ্ট ছিল যে তা পুরো বড় হলের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হচ্ছিল। উভয় নিরাপত্তারক্ষীর পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গিয়েছিল এবং তারা কাঁদতে শুরু করেছিল। সেই দুই হতভাগ্য রক্ষী সাথে সাথে তাদের হাঁটু মাটিতে নামিয়ে দিল এবং তারা হাত জোড় করে খুব খারাপভাবে কাঁদতে কাঁদতে তাদের প্রাণের ভিক্ষা চাইতে লাগল। তারা কাঁপতে কাঁপতে গলায় বলল যে, স্যার, আমরা তো খুব সামান্য কর্মচারী, আমরা শুধু আমাদের ম্যাডাম তানিয়ার কঠোর আদেশ পালন করেছিলাম, কারণ তিনিই আমাদের এমনটা করতে বাধ্য করেছিলেন। তারা তাদের কাঁপতে থাকা আঙুল তানিয়ার দিকে তুলল, যে আগে থেকেই ভীত ছিল। আরমানের সেই খুনে এবং প্রাণঘাতী নজর খুব ধীরে ধীরে ঘাড় ঘোরাল এবং সে তার পুরো ভয়ানক মনোযোগ সেই নিষ্ঠুর মহিলা তানিয়ার উপর পুরোপুরি নিবদ্ধ করল। তানিয়া এখন এক কোণায় প্রাণহীন হয়ে দাঁড়িয়েছিল। টানিয়ার হঠাৎ এমন মনে হতে লাগল যেন কেউ তার গলা খুব শক্ত এবং লোহার হাত দিয়ে চেপে ধরেছে এবং সে নিঃশ্বাস নেওয়ার জন্য খুব খারাপভাবে ছটফট করছে। তার সমস্ত ক্ষমতা, সমস্ত অহংকার এবং সমস্ত দম্ভ এক মুহূর্তেই ভেঙে মেঝেতে পড়ে থাকা কাঁচের মতো পুরোপুরি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আরমান খুব ধীর এবং তীক্ষ্ণ গলায় তানিয়াকে জিজ্ঞেস করল যে, তাহলে তুমি এই ভবনের সেই মহান এবং ক্ষমতাধর পরিচালক, যার মনে হয় যে সে আমার তৈরি করা এই সাম্রাজ্যে নিজের ইচ্ছে মতো চলতে পারে? তুমি এই কিছুক্ষণ আগেই বলেছিলে যে তুমি আমার ভবন থেকে কিছু নোংরা এবং ফালতু আবর্জনা বাইরে বের করে পরিষ্কার করছ। তুমি কি আমাকে বিস্তারিত বোঝাতে পারো যে তুমি আসলে কোন আবর্জনার ব্যাপারে কথা বলছিলে? তানিয়ার মস্তিষ্ক এখন পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিল। সে শুধু এতটুকু বুঝতে পেরেছিল যে সে অজান্তেই কোনো খুব বিপজ্জনক এবং ভয়ানক আগুনে নিজের হাত ঢুকিয়ে দিয়েছে, যা এখন তাকে পুরোপুরি পুড়িয়ে ছাই করে দিতে চলেছে। সে কাঁদো কাঁদো গলায় উত্তর দিল যে, স্যার, আমার মানে শুধু এই সামান্য পরিচ্ছন্নতার কাজ করা নীচ মহিলাকে নিয়েছিল। তানিয়ার মুখ থেকে এই জঘন্য এবং নোংরা শব্দটি শুনতেই আরমান হঠাৎ করে নিজের চেয়ার থেকে খুব ঝটকার সাথে উঠে দাঁড়াল এবং তার এই একটি ছোট পদক্ষেপ পুরো হলে এক ভয়ঙ্কর এবং ভীতিকর ভূমিকম্প তৈরি করল। পাশে দাঁড়িয়ে থাকা সমস্ত কর্মকর্তা ভয়ে দুপা পিছিয়ে গেল, কারণ তারা জানত যে এখন এই অহংকারী মহিলাকে পৃথিবীর কোনো ক্ষমতা মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আরমান নিজের স্যুটের বোতাম বন্ধ করল এবং সে খুব বিপজ্জনক পদক্ষেপে সোজা তানিয়ার দিকে এগোতে লাগল। তার শরীরের সেই ভয়ঙ্কর ছায়া তানিয়ার উপর এক খুব বড় এবং কালো মৃত্যুর মেঘের মতো পুরোপুরি ছেয়ে গিয়েছিল। সে তার খুনে চোখ দিয়ে সেই ঘাবড়ে থাকা মহিলাটিকে উপর থেকে নিচ পর্যন্ত ঘষে দেখল এবং তারপর এমন এক ভয়ানক এবং নীরব হাসি দিল যা তানিয়ার অবশিষ্ট জ্ঞানও উড়িয়ে দিল। এই শান্তি সেই বড় ঝড়ের আগের অবস্থা ছিল, যা এখন সবকিছু চিরকালের জন্য ধ্বংস করতে চলেছিল। আরমানের চেহারায় এমন এক বরফশীতল ঝড় ছিল যা পুরো হলের তাপমাত্রাকে হঠাৎ খুব বেশি নামিয়ে দিয়েছিল। তানিয়ার অবস্থা এখন এক এমন অসহায় এবং ছোট পোকামাকড়ের মতো হয়ে গিয়েছিল যাকে যে কেউ যে কোনো সময় নিজের পায়ের নিচে পিষে মেরে ফেলতে পারে। আরমান তার গভীর এবং বিপজ্জনক চোখ দিয়ে তানিয়াকে এমনভাবে দেখল যেন সে তার শরীর থেকে তার আত্মাকে বাইরে টেনে নিতে চায়। তানিয়া শুকনো গলা থেকে আওয়াজ একেবারেই বাইরে আসতে পারছিল না, কিন্তু সে তার শেষ এবং মিথ্যে সাহস জোগাড় করে বলল যে, স্যার, আপনি আমার কথায় বিশ্বাস করুন, এই মহিলা সত্যিই একজন খুব বিপজ্জনক অপরাধী। এ আমাদের শত্রুদের কাছে তথ্য বিক্রি করতে যাচ্ছিল। আরমান তানিয়ার এই মিথ্যে গল্পকে মাঝপথেই খুব কঠোর এবং জোরালো শব্দের সাথে পুরোপুরি কেটে দিল। তার সেই ভয়ঙ্কর এবং প্রতিধ্বনিত হওয়া কণ্ঠস্বর
পুরো বিশাল হলের প্রতিটি দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, যেন আকাশ থেকে কোনো ভয়ানক বজ্র হঠাৎ করে নিচে পড়ে গেছে। সে গর্জে উঠে বলল যে, তুমি তোমার এই নোংরা এবং মিথ্যে মুখটা চিরকালের জন্য একেবারে বন্ধ করে নাও। সে তানিয়াকে ওই অবস্থাতেই ভীত রেখে খুব রাজকীয় এবং লম্বা পদক্ষেপে সোজা সেই দিকে এগিয়ে গেল যেখানে আয়েশা এখনও খুব শান্ত এবং স্থির অবস্থায় দাঁড়িয়েছিল। আরমান তার 2 হাত খুব বেশি ভালোবাসা এবং সম্মানের সাথে এগিয়ে দিল এবং আয়েশাকে খুব ধীরে ধীরে তার বাহুতে সুরক্ষিতভাবে লুকিয়ে নিল, যেন কোনো রাজা তার সবচেয়ে দামি এবং অমূল্য জিনিসটিকে পৃথিবীর খারাপ নজর থেকে বাঁচানোর চেষ্টা করছে। পুরো হলের সবাই এই দৃশ্য দেখে পাথরের মতো নিশ্চল হয়ে গিয়েছিল। আরমান আয়েশাকে তার মজবুত বাহুর বেষ্টনীতে সুরক্ষিত রেখে নিজের ঘাড় ঘোরাল এবং সেই পুরো নীরব ভিড় আর ভীত তানিয়ার দিকে খুব ভয়ানক নজরে তাকাল। তার গলায় এখন এমন এক বিপজ্জনক বিষ গুলে গিয়েছিল যা যে কোনো মানুষের শিরায় থাকা রক্তকে এক মুহূর্তেই বরফে বদলে দিতে পারত। সে খুব শীতল এবং কড়কড়ে গলায় জোরে বলল যে, এই পুরো পৃথিবীতে কার এত বড় স্পর্ধা হয়েছে যে আমার স্ত্রীকে ছোঁয়ার সাহস করতে পারে। এটি একটি ছোট কিন্তু খুব বেশি ভয়ঙ্কর বাক্য ছিল, যা পুরো হলে উপস্থিত হাজার হাজার কর্মচারীদের মস্তিষ্কে এক শক্তিশালী পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছিল। সবাই নিজের জায়গায় একটি প্রাণহীন পাথরের মূর্তির মতো পুরোপুরি জমে গিয়েছিল এবং তাদের চোখ বিস্ময় ও অবিশ্বাসের কারণে একেবারে বাইরে আসতে তৈরি হয়ে গিয়েছিল। কারোরই নিজের কানকে একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে তারা এইমাত্র কি শুনেছে। তানিয়ার এমন মনে হল যেন কেউ তার পায়ের নিচে থাকা জমিকে একটি জোরালো ঝটকার সাথে চিরকালের জন্য টেনে নিয়েছে। তার মস্তিষ্ক কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এবং তার চোখের সামনে শুধু একটি খুব গভীর এবং ভয়ানক অন্ধকার ছেয়ে আসছিল, যাতে সে তার মৃত্যু পরিষ্কার দেখতে পাচ্ছিল। তানিয়া নিজের জায়গায় খুব খারাপভাবে টলমল করল এবং যদি দেয়ালের সাপোর্ট না থাকত তবে সে নিচে পড়ে যেত। তার কানে আরমানের সেই ভয়ঙ্কর এবং ভীতিকর শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যা তাকে এই উপলব্ধি দিচ্ছিল যে সে অজান্তেই কত বড় ভুল করে ফেলেছে। সে যে মহিলাকে সামান্য পরিচ্ছন্নতাকর্মী মনে করে অপমান করছিল, সে আসলে এই পুরো ক্ষমতাধর সাম্রাজ্যের আসল মহারানী ছিল। তানিয়া অজান্তেই সোজা মৃত্যুর দেবতাকে নিজের হাতে জাগিয়ে তুলেছিল। ভিড়ে উপস্থিত সমস্ত কর্মচারী যারা কিছু মুহূর্ত আগেও আয়েশার জন্য করুণা করছিল, এখন তারা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। তাদের মনে হঠাৎ করে এক নতুন আশার তীব্র কিরণ জ্বলতে শুরু করেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তানিয়ার খারাপ পরিণতি এখন একেবারে নিশ্চিত। আরমান আয়েশাকে আরও বেশি নিজের কাছে টেনে নিল এবং তার আঙুল দিয়ে তার চুল খুব ভালোবেসে বুলিয়ে দিতে দিতে তার কপালে একটি ছোট্ট এবং মিষ্টি চুম্বন এঁকে দিল। এটি একটি খুব সুন্দর দৃশ্য ছিল, যা এই কথার প্রমাণ ছিল যে বিশ্বের সবচেয়ে কঠোর রাজা নিজের স্ত্রীর সামনে কতটা নরম হয়ে যায়। আয়েশাও খুব প্রশান্তি এবং শান্তির সাথে তার চোখ বন্ধ করে নিয়েছিল। কিন্তু পরের মুহূর্তেই আয়েশা তার চোখ আবার খুলল এবং এখন তার চোখে এক পরিচ্ছন্নতা কর্মীর সেই মিথ্যা মাসুমিয়ত পুরোপুরি চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। এখন সে এক আসল এবং ক্ষমতাধর মহারানীর মতো পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সামনে তাকাচ্ছিল, যার চোখে সত্যের এক খুব তীব্র এবং ভয়ানক চমক উপস্থিত ছিল। সে তার নজর সোজা সেই ভীত এবং কাঁপতে থাকা তানিয়ার ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার ওপর ভালোভাবে গেঁথে দিল। তানিয়া তার কাঁপতে থাকা ঠোঁট খুব কষ্টে খোলার চেষ্টা করল, যাতে সেই ভয়ানক ঝড় থেকে নিজেকে বাঁচাতে পারে। সে তোতলাতে তোতলাতে বলল যে, স্যার, এইসব একটি খুব বড় ভুল বোঝাবুঝি। আমার একেবারেই জানা ছিল না যে এ আপনার স্ত্রী। আরমান খুব খুনে এবং শীতল হাসির সাথে বলল যে, তোমার সবচেয়ে বড় ভুল এটাই যে তুমি আমার স্ত্রীকে এক সামান্য কর্মচারী মনে করে জঘন্য আচরণ করেছ। তুমি তোমার ক্ষমতার অন্ধ অহংকারে এক নির্দোষ মানুষকে পিষে ফেলার যে নীচ চেষ্টা করেছ, তা আমাকে সব কিছু বলে দিচ্ছে। তোমার আসল সত্য এবং তোমার পচা চরিত্র আজ সবার সামনে উলঙ্গ হয়ে গেছে। সে নিজের কথা আরও বাড়িয়ে বলল যে, তোমার মতো জঘন্য মহিলা এই কোম্পানির এত বড় পদে বসার একেবারেই যোগ্য নয়। যার অন্য মানুষদের সম্মান করা পর্যন্ত আসে না।
তুমি শুধু ক্ষমতাধর মানুষদের সামনে তোমার ল্যাজ নাড়াতে জানো। এটি আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি তোমার মতো সাপকে আমার এই কোম্পানিতে এত উঁচু পদ দিয়েছিলাম। আয়েশা আরমানের মজবুত হাতকে খুব ধীরে ধীরে নিজের হাত দিয়ে চাপল এবং তাকে শান্ত থাকার একটি খুব মিষ্টি ইশারা করল। সে খুব রাজকীয় ভঙ্গিতে এক কদম এগিয়ে গেল এবং তার তীক্ষ্ণ ও স্পষ্ট গলায় বলল যে, কথা শুধু আমার এই ব্যক্তিগত অপমানের নয় যা তুমি আজ করেছ, কথা সেই কোটি কোটি টাকার যা তুমি চুরি করে এই কোম্পানিকে ধোঁকা দিয়েছ। এটি শুনে তানিয়ার চেহারার অবশিষ্ট সমস্ত রং পুরোপুরি সাদা হয়ে গেল। সে ঘাবড়ে যাওয়া গলায় জোরে চিৎকার করে বলল যে, এটি সব পুরোপুরি মিথ্যে। এই মহিলা আমাকে ইচ্ছে করে এক ভয়ানক ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কখনো এমন কাজ করতে পারি না। তার চিৎকারে কোনো শক্তি ছিল না, বরং তাতে ধরা পড়ে যাওয়ার এক ভীষণ আতঙ্ক পরিষ্কার শোনা যাচ্ছিল। আয়েশা তার ইউনিফর্মের পকেটে হাত ঢোকাল এবং খুব শান্তির সাথে নিজের সেই দাপ্তরিক এবং আসল পরিচয়পত্র বাইরে বের করল। সে সেই কার্ডটিকে বাতাসে খুব গর্বের সাথে নাড়াতে নাড়াতে বলল যে, আমার নাম শুধু আয়েশা নয়, বরং আমি আয়েশা আরমান। আমাকে স্বয়ং বোর্ড সদস্যরা এই বিশেষ কাজের জন্য বেছে নিয়েছে। আমি এখানে তোমার সেই নোংরা এবং ভয়ানক চুরিগুলোর ফাঁস করার জন্য এক গোপন মিশনে এসেছিলাম। সে পুরো ভিড়কে সম্বোধন করে খুব উচ্চস্বরে বলল যে আমার এটা খুব ভালোভাবে জানা ছিল যে তানিয়া এবং তার সাথীরা মিলে এই কোম্পানির শিকড়কে ফাঁপা করে দিচ্ছে। এই কথার মজবুত প্রমাণ হাসিল করার জন্যই আমাকে এক সামান্য পরিষ্কার কর্মীর এই কঠিন নাটক করতে হয়েছে। আয়েশা তার অন্য পকেট থেকে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কালো পেন ড্রাইভ বের করল এবং সেটি সবার সামনে খুব উঁচুতে ধরে ভালোভাবে দেখাল। সে তানিয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে এই ছোট জিনিসটির ভেতরে তোমার সেই সমস্ত ভুয়া বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর সম্পূর্ণ তথ্য মজুদ আছে। এতে সেই সমস্ত মজবুত প্রমাণ আছে যে তুমি কিভাবে এই কোম্পানির ২০ কোটি টাকা খুব চালাকি এবং ধোঁকা দিয়ে গায়েব করেছ। পুরো হলে তখন এক পিনপতন নীরবতা নেমে এসেছিল, যেন সবাই এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটি শুনে তানিয়ার হাঁটু কাজ করা পুরোপুরি বন্ধ করে দিল এবং সে একটি প্রাণহীন কাটা গাছের মতো খুব জোরে মেঝেতে পড়ে গেল। তার চোখের সামনে সেই বিলাসবহুল সাম্রাজ্য তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যা সে মিথ্যা এবং ছলনার নোংরা ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল। এখন তাকে বাঁচানোর মতো এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কারণ সে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। আরমান তার আঙুল দিয়ে খুব কঠোর এবং বিপজ্জনক ইশারা করল এবং তার সেই খুনে বডিগার্ডরা সাথে সাথে এগিয়ে এসে সেই ভীত তানিয়াকে খারাপভাবে ধরে ফেলল। আরমান এক খুব শীতল এবং নির্দয় গলায় আদেশ দিল যে, এই নীচ এবং দুর্নীতিগ্রস্ত মহিলাকে সাথে সাথে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাও এবং সোজা পুলিশ স্টেশনে বন্দি করে দাও। পুলিশকে কঠোর নির্দেশ দেবে যে এই নোংরা মহিলা কোনো মূল্যেই যেন জামিন না পায়। সে তার কথা শেষ করে খুব কড়া গলায় বলল যে, এর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক এবং এর সমস্ত দামি সম্পত্তি কোম্পানির নামে বাজেয়াপ্ত করা হোক। এই মহিলা আমার কোম্পানি এবং আমার আদরের স্ত্রী উভয়কে ক্ষতি করার যে স্পর্ধা করেছে, তার মূল্য একে পুরো জীবন জেলে পচে চুকাতে হবে। এটি আমার সবচেয়ে চূড়ান্ত এবং কঠোর সিদ্ধান্ত, যা এখন পৃথিবীর কোনো ক্ষমতা বদলাতে পারবে না। পুরো হলে উপস্থিত সমস্ত কর্মচারীরা যখন আরমানের এই মহান এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত শুনল, তখন তাদের চেহারায় এক খুশির তীব্র ঢেউ খেলে গেল এবং তারা করতালি দিতে শুরু করল। তারা সবাই আয়েশা এবং আরমানের এই চমৎকার ন্যায়বিচার দেখে খুব বেশি প্রভাবিত হয়েছিল এবং তাদের মনে এখন এক নতুন এবং সত্যি আশা পুরোপুরি জেগে উঠেছিল। তানিয়াকে কাঁদতে কাঁদতে এবং ভিক্ষা চাইতে চাইতে সেই বিশাল ভবন থেকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্লোবাল টেকনোলজিসের সেই হলে এখন এক অদ্ভুত কিন্তু খুব স্বস্তিদায়ক শান্তি পুরোপুরি ছেয়ে গিয়েছিল। তানিয়ার অহংকার এবং অত্যাচারের সেই কালো অধ্যায় চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল এবং প্রতিটি মানুষ স্বস্তির গভীর নিঃশ্বাস নিচ্ছিল।
আরমান এবং আয়েশা মঞ্চের মাঝখানে একটি ক্ষমতাবান এবং চমৎকার জুটির মতো দাঁড়িয়েছিল, যাদের উজ্জ্বলতা ছিল অত্যন্ত তীব্র। তখনই ভবনের বাইরে পুলিশের বেশ কয়েকটি গাড়ির সাইরেনের তীব্র আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করল। আয়েশা তার স্বামীর দিকে এক খুব মিষ্টি এবং তৃপ্ত হাসির সাথে তাকাল, কারণ তার মাসের পর মাস করা কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত সাফল্যে বদলে গিয়েছিল। এটি শুধু একটি সাধারণ জয় ছিল না, বরং এটি সত্য এবং মহান ন্যায়ের এক খুব বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল। একজন বরিষ্ঠ পুলিশ কর্মকর্তা খুব সম্মানের সাথে ভেতরে এলেন এবং তিনি আরমানকে দেখে এক কড়া এবং চমৎকার স্যালিউট দিলেন। আয়েশা তার পকেট থেকে সেই কালো পেন ড্রাইভটি বের করে কর্মকর্তার মজবুত হাতে সঁপে দিল এবং গম্ভীর গলায় বলল যে এই ড্রাইভে তানিয়া এবং তার দুর্নীতিবাজ সাথীদের বিরুদ্ধে আত্মসাতের সমস্ত মজবুত প্রমাণ মজুদ আছে। যখন পুলিশ চলে গেল তখন আয়েশা তার পুরো মনোযোগ সেই কর্মকর্তাদের দিকে ঘোরাল যারা তানিয়ার প্রতিটি নোংরা কাজে তার সাথী ছিল। আয়েশার সেই তীক্ষ্ণ নজর দেখে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘাম ছুটতে শুরু করেছিল। আয়েশা খুব কড়া এবং উচ্চ স্বরে তাদের নাম ডাকতে শুরু করল, যার ফলে তাদের পায়ের নিচ থেকে মাটি পুরোপুরি সরে গেল। আরমানের বডিগার্ডরা কোনো সময় নষ্ট না করে সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের খুব শক্তভাবে ধরে ফেলল। আয়েশা তাদের সরাসরি গর্জে উঠে বলল যে তোমরা তোমাদের পদের অপব্যবহার করেছ এবং কোম্পানিকে ফাঁপা করার কাজে তানিয়ার সাথ দিয়েছ। তোমাদের লোভ নির্দোষ কর্মচারীদের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল এবং এখন তোমাদের নিজের কৃতকর্মের ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। সেই সমস্ত কর্মকর্তারা কাঁদতে কাঁদতে দয়ার ভিক্ষা চাইতে লাগল, কিন্তু কারোর তাদের ওপর করুণা হল না। আরমান এক কদম এগিয়ে গেল এবং তার সেই প্রভাবশালী গলায় পুরো ভিড়কে সম্বোধন করতে শুরু করল, যা সবার মনোযোগ সাথে সাথে টেনে নিল। সে খুব নরম কিন্তু দৃঢ় গলায় বলল যে, আমার এটা জেনে গভীর দুঃখ হচ্ছে যে আপনাদের সবাইকে গত কিছু সময় ধরে এতটা ভারী অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। একজন মালিক হিসেবে এটি আমার সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে আমি এই শাখায় বেড়ে ওঠা এই ভয়ানক দুর্নীতিকে সময়মতো দেখতে পাইনি। সে সমস্ত কর্মচারীদের কাছে নিজের ভুলের জন্য খোলা মনে ক্ষমা চাইল। আরমানের কথা শুনে অনেক পুরনো কর্মচারীদের চোখ থেকে খুশি এবং স্বস্তির জল বইতে শুরু করেছিল, কারণ তারা প্রথমবারের মতো এত বেশি সম্মান পেয়েছিল। আরমান নিজের কথা চালিয়ে গিয়ে এই বড় ঘোষণা করল যে যাদের অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের সাথে সাথে আবার কাজে রাখা হবে। এছাড়াও সমস্ত কর্মচারীদের গত 6 মাসের অতিরিক্ত বেতন একটা বিশেষ পুরস্কার হিসেবে আনন্দের সাথে দেওয়া হবে। এই চমৎকার ঘোষণা শুনতেই পুরো বিশাল হল হঠাৎ জোরালো করতালি এবং খুশির তীব্র আওয়াজে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। এই খুশিতে ভরা পরিবেশের মাঝে আয়েশার নজর সেই বেচারি মেয়েটির উপর পড়ল, যে গতকাল তার ডেস্কের কাছে বসে খুব খারাপভাবে কাঁদছিল। মেয়েটি এখনও ভিড়ের এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল এবং তার চোখে জল ছিল, কিন্তু এই জল এখন দুঃখের নয়, বরং এক খুব বড় স্বস্তির ছিল। আয়েশা খুব শান্ত পদক্ষেপে সেই মেয়েটির কাছে গেল এবং সে নিজের হাতে তার চোখের জল খুব ভালোবেসে মুছে দিল। মেয়েটি আয়েশাকে দেখল এবং তার চেহারায় একটি খুব মিষ্টি হাসি ফুটে উঠল। আয়েশা সেই তরুণী মেয়েটির কাঁধ চাপড়ে দিয়ে খুব মিষ্টি এবং সাহস জোগানো গলায় বলল যে, এখন তোমাকে ভবিষ্যতে কখনো কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তোমরা সবাই নিজের পুরো পরিশ্রম এবং সততার সাথে কাজ করতে পারো। সেই মেয়েটি খুশিতে আয়েশার পা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু আয়েশা তাকে সাথে সাথে থামিয়ে দিল এবং ভালোবেসে জড়িয়ে ধরল। মানব সম্পদ বিভাগের প্রধান লজ্জিত চেহারার সাথে আরমানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি আরমানের কাছে নিজের কাপুরুষতার জন্য ক্ষমা চাইছিলেন। আরমান তাকে খুব কঠোর স্বরে সতর্ক করে দিল যে, তোমাকে নিজের ভুল শোধরানোর শুধু একটি শেষ সুযোগ দেওয়া হচ্ছে। কোম্পানির সমস্ত পুরনো নিয়ম আবার ঠিক এবং মজবুত করো। কিছু ঘণ্টার মধ্যে অফিসের পরিবেশ এক গভীর নরক থেকে বদলে পুরোপুরি এক সুন্দর স্বর্গের মতো হয়ে গিয়েছিল। আয়েশা তার সেই সাধারণ পরিচ্ছন্নতার ইউনিফর্মটি খুলে একটি খুব চমৎকার দাপ্তরিক পোশাক পরে নিয়েছিল। তার এই নতুন রূপ দেখে সবাই তাকে খুব বেশি সম্মান করছিল, যেন এক নতুন যুগের সূচনা হল। সারাদিনের দৌড়াঝাঁপ এবং বড় সিদ্ধান্ত নেওয়ার পর এখন সন্ধ্যের সময় হয়ে গিয়েছিল।
সূর্য তার লালিমার সাথে ধীরে ধীরে আকাশে পুরোপুরি ডুবতে শুরু করেছিল এবং জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। আরমান এবং আয়েশা এখন সেই উঁচু কেবিনে একা উপস্থিত ছিল, যেখানে কয়েক ঘন্টা আগে পর্যন্ত তানিয়া তার কালো শাসন চালাচ্ছিল। আয়েশা একটি দীর্ঘশ্বাস নিল এবং জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগল। আরমান খুব শান্ত পদক্ষেপে পেছন থেকে হেঁটে এলো এবং সে তার মজবুত হাত নিজের স্ত্রীর কোমরের চারপাশে জড়িয়ে তাকে নিজের সাথে লেপটে নিল। সে নিজের মাথা আয়েশার নরম কাঁধে রাখল এবং তার ঘাড়ের কাছে নিজের ঠান্ডা শ্বাস ছাড়তে ছাড়তে একটি গভীর স্বস্তি অনুভব করল। তাদের দুজনের মাঝে এক পবিত্র নীরবতা ছিল, যা কিছু না বলেও অনেক কিছু স্পষ্ট বলে দিচ্ছিল। আরমান খুব রোম্যান্টিক গলায় আয়েশার একেবারে কাছে ফিসফিস করে বলল যে, আমার তোমার ওপর খুব বেশি গর্ব হচ্ছে, আমার সবচেয়ে সাহসী এবং বুদ্ধিমতী রানী। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি শুধু আমার সুন্দরী স্ত্রী নও, বরং আমার সাম্রাজ্যের সবচেয়ে মজবুত ঢাল। আয়েশার গাল লজ্জায় পুরোপুরি লাল হয়ে গেল এবং সে ধীরে ধীরে হাসতে লাগল। আয়েশা ঘুরে আরমানকে দেখল এবং তার চোখের চমক তার অপরিসীম ভালোবাসাকে বর্ণনা করছিল। সে মৃদুস্বরে বলল যে, এটি আমারও দায়িত্ব ছিল আরমান। তোমার ভালোবাসা এবং বিশ্বাসই আমার আসল শক্তি, যা আমাকে লড়ার সাহস দিয়েছে। আরমান তার কপাল খুব সম্মান এবং ভালোবাসার সাথে চুমু খেল এবং প্রতিজ্ঞা করল যে, আমি তোমাকে আর কখনো কোনো বিপজ্জনক মিশনে একা যেতে দেব না। সে তার স্ত্রীকে নিয়ে খুব প্যাশনেট ছিল এবং চাইত যে সে এখন বিশ্রাম করুক এবং নিজের আসল পদে ফিরে আসুক। আয়েশা হাসতে হাসতে তার এই মিষ্টি শর্ত খুশির সাথে মেনে নিয়েছিল। সেই রাতে যখন তারা তাদের চমৎকার গাড়িতে বসে নিজেদের বিলাসবহুল বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখন শহরের ঝলমলে আলো খুব ভালো লাগছিল। আয়েশা নিজের মাথা আরমানের কাঁধে রেখেছিল এবং সে সারাদিনের ক্লান্তি দ্রুত দূরে সরে যাওয়া অনুভব করছিল, কারণ সে সুরক্ষিত ছিল। সে আজ একটি খুব বড় যুদ্ধ জিতেছিল এবং নিজের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যকে সফলতার সাথে হাসিল করে নিয়েছিল। এই সফর খুব কঠিন অবশ্যই ছিল, কিন্তু এর পরিণতি ছিল খুব মিষ্টি এবং সুন্দর। আগামী কয়েকদিন পর্যন্ত ব্যবসায়ী জগতের খবরে শুধু গ্লোবাল টেকনোলজিসের সেই বড় কেলেঙ্কারিরই আধিপত্য বজায় ছিল, যা আয়েশা সাহসিকতার সাথে ফাঁস করেছিল। নিউজ চ্যানেল এবং সংবাদপত্রগুলোতে তানিয়ার লোভ এবং কারনামাগুলোর দীর্ঘ গল্প ছাপা হচ্ছিল এবং সব জায়গায় তার খুব খারাপভাবে বদনাম হচ্ছিল। আদালত তানিয়া এবং তার সমস্ত দুর্নীতিবাজ সাথীদের জামিন খারিজ করে দিয়েছিল এবং তাদের পুলিশের কঠোর হেফাজতে দিলে পাঠিয়ে দিয়েছিল। অন্যদিকে আয়েশার সেই সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সব জায়গায় খুব খোলাখুলি প্রশংসা করা হচ্ছিল। আরমান একটি প্রেস কনফারেন্স ডাকল, যাতে সে আনুষ্ঠানিকভাবে আয়েশাকে তার কোম্পানির প্রধান কৌশলবিদ ঘোষণা করে দিল। আয়েশার এই ক্ষমতাধর রূপ এখন পুরো পৃথিবীর সামনে খুব ভালোভাবে চলে এসেছিল। এই বড় ঘটনা শুধু কোম্পানির শিকড়কেই মজবুত করেনি, বরং আরমান এবং আয়েশার সম্পর্ককেও একটি অটুট বিশ্বাসের সাথে বেঁধে দিয়েছিল। তারা দুজন এখন শুধু স্বামী স্ত্রীই ছিল না, বরং এক খুব অজেয় এবং ক্ষমতাধর দল হয়ে গিয়েছিল, যাদের হারানোর ক্ষমতা এখন পুরো পৃথিবীর কোনো মানুষের মাঝেই একেবারেই ছিল না। আয়েশা সেই ইউনিফর্মটি পেছনে ফেলে এসেছিল, কিন্তু সে শিক্ষা পেয়েছিল যে কোনো মানুষ পোশাকে ছোট হয় না। আসল শক্তি সবসময় মানুষের তীক্ষ্ণ মস্তিষ্ক এবং তার দৃঢ় সংকল্পের মাঝে লুকিয়ে থাকে। আয়েশা এবং আরমান প্রমাণ করে দিয়েছিল যে খারাপ যতই ক্ষমতাবর হোক, সত্য তাকে শেষ করতে পারে। রাতের সেই গভীর নীরবতায় যখন তারা দুজন প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল, তখন বাতাস খুব ঠান্ডা ছিল। আরমান আয়েশাকে আরও একবার নিজের মজবুত বাহুতে গুছিয়ে নিল এবং তারা দুজন এক চমৎকার আগামীকালের স্বপ্ন একসাথে দেখতে শুরু করেছিল। এটি তাদের জীবনের এক বিপজ্জনক অধ্যায়ের সমাপ্তি ছিল এবং এখন এক নতুন সূচনা তাদের অপেক্ষা করছিল। পরের দিনের সকালের সূর্য এক সোনালি আশার কিরণ নিয়ে পুরোপুরিভাবে চমকেছিল। তানিয়ার সেই কালো শাসনের চিরকালের জন্য সমাপ্তি ঘটে গিয়েছিল এবং এখন সেখানে প্রতিটি মানুষের চেহারায় এক গভীর শান্তি দেখা যাচ্ছিল।
সেই ভয়ঙ্কর চেয়ারটি এখন পুরোপুরি ফাঁকা পড়েছিল, যা খুব শিগগিরই সরিয়ে দেওয়া হতে চলেছিল। সত্যের জয় হল, আর এক নতুন যুগের সূচনা হল। গতকালের সেই ভয়ানক ঘটনার পর পুরো পৃথিবীর বড় বড় সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলোতে শুধু গ্লোবাল টেকনোলজিসেরই খবরগুলো পুরোপুরি ছেয়েছিল। তানিয়া এবং তার দুর্নীতিবাদ সাথীদের নোংরা কর্মকাণ্ডের পুরো কাঁচা চিঠ্ঠা পৃথিবীর সামনে পুরোপুরি খুলে রাখা হয়েছিল। পুলিশ তাদের বিরুদ্ধে খুব কঠোর এবং মজবুত মামলা দায়ের করেছিল, যাতে তারা কোনো মূল্যেই আদালত থেকে জামিন না পায়। প্রধান কার্যালয়ে আরমান এবং আয়েশা মিলে একটি সৎ তদন্ত কমিটি কঠোরভাবে গঠন করে দিয়েছিল, যাতে ভবিষ্যতে কখনো এমন ধোঁকা না হতে পারে। আয়েশা তার সেই পুরনো এবং সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম চিরকালের জন্য পেছনে ফেলে দিয়েছিল, এবং এখন সে তার আসল এবং ক্ষমতাবার রূপে ফিরে এসেছিল। সে একটি অত্যন্ত চমৎকার স্যুট পরেছিল, যা তার প্রধান কৌশলবিদ হওয়ার রুতবাকে খুব ভালোভাবে দেখাচ্ছিল। আরমানের বিশাল এবং বিলাসবহুল ক্যাবিনের ভেতরে একটি খুব স্বস্তিদায়ক এবং মিষ্টি নীরবতা পুরোপুরিভাবে ছেয়েছিল, যেখানে তারা দুজন তাদের জয়ের উদযাপন করছিল। আয়েশা সেই বড় কাচের জানলার কাছে খুব শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পুরো শহরের সেই সুন্দর দৃশ্যটিকে খুব ভালোবেসে দেখছিল। গত 1 মাসের সমস্ত শারীরিক এবং মানসিক ক্লান্তি এখন তার শরীর থেকে খুব দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল, কারণ সে তার লক্ষ্য হাসিল করে নিয়েছিল। আরমান খুব ধীর এবং শান্ত পদক্ষেপে নিজের জায়গা থেকে উঠল এবং সে পেছন থেকে এসে নিজের স্ত্রীকে তার মজবুত বাহুতে খুব ভালোবেসে গুছিয়ে নিল। সে নিজের মাথা আয়েশার নরম কাঁধে রাখল এবং তার রেশমি চুলের মিষ্টি সুবাস নিজের ভেতরে খুব গভীরতার সাথে অনুভব করতে করতে একটি খুব লম্বা শ্বাস নিল। আরমানের মজবুত বুকের উষ্ণতা পেয়ে আয়েশাও নিজের চোখ খুব স্বস্তির সাথে বন্ধ করে নিল এবং নিজেকে সেই সুন্দর মুহূর্তে হারিয়ে যেতে দিল। আরমান খুব ভারী এবং রোমান্টিক গলায় ফিসফিস করে বলল যে, আমার তোমার উপর এতটা বেশি গর্ব হচ্ছে যে আমি তা শব্দে বর্ণনা করতে পারব না। তুমি যে অদ্ভুত সাহসিকতা এবং তীক্ষ্ণ মস্তিষ্কের সাথে এই কেলেঙ্কারির ফাঁস করেছ, তা সত্যিই খুব প্রশংসার দাবিদার। কিন্তু সত্যি বলতে, যখন তুমি সেই সামান্য ইউনিফর্মে কাজ করছিলে, প্রতিটি দিন আমার জন্য একটি ভয়ানক সাজার মতো ছিল, কারণ আমার তোমার সুরক্ষার গভীর চিন্তা লেগে থাকত। আয়েশা আরমানের বাহুতে নিজের কোমল হাত রাখল এবং খুব মিষ্টি একটি হাসির সাথে ধীরে ধীরে ঘুরে তার সেই গভীর এবং সুন্দর চোখে সরাসরি তাকাল। সে বলল যে, তুমি ভালোভাবে জানো যে আমি আমার কাজকে কতটা বেশি ভালোবাসি এবং আমি কখনো হার মানতে একেবারেই শিখতে পারি না, পথ যতই কঠিন হোক না কেন। এই কোম্পানি তোমার দিন রাতের কঠোর পরিশ্রমের একটি খুব বড় অংশ, এবং আমি কোনো নোংরা মানুষকে এটি ধ্বংস করতে একেবারেই দেখতে পারতাম না। আরমান নিজের বড় হাত দিয়ে আয়েশার চেহারা খুব ভালোবেসে ছুল এবং তার কপালে একটি খুব গভীর এবং সত্যি চুম্বন পুরোপুরিভাবে এঁকে দিল। সে বলল যে, তুমি আমার জীবনের সবচেয়ে অমূল্য এবং সুন্দর সত্য, যে আমার এই পাথরের মতো কঠোর হৃদয়কে মোমে বদলে দিয়ে চিরকালের জন্য নিজের করে নিয়েছে। তোমার সেই তীক্ষ্ণ বুদ্ধি এবং তোমার নির্ভীকতাই তো সেই বিশেষ জিনিস যা আমাকে প্রথমবারেই তোমার দিওয়ানা বানিয়ে দিয়েছিল, এবং আমি সবসময় তোমার সাথ পুরোপুরিভাবে দিয়ে যাব। এর মাঝে পুলিশের তরফ থেকে একটি খুব ভালো এবং ইতিবাচক খবর এলো যে তানিয়া নিজের সমস্ত বড় এবং নোংরা অপরাধ আদালতের সামনে পুরোপুরিভাবে স্বীকার করে নিয়েছে। তার সমস্ত বিদেশি এবং জাল ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সাথে সাথে সিল করে দেওয়া হয়েছিল, এবং চুরি করা 20 কোটি টাকাও কোম্পানির মূল অ্যাকাউন্টে ফিরে আসতে শুরু করেছিল। এটি আয়েশার সেই অব্যর্থ এবং চমৎকার পরিকল্পনার একটি খুব বড় এবং চূড়ান্ত জয় ছিল, যা সেই লোভী মহিলার বাঁচার সমস্ত পথ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিল। সেই সমস্ত নির্দোষ এবং গরিব কর্মচারীদের, যাদের তানিয়া নিজের মিথ্যে অহংকারে এসে চাকরি থেকে খুব খারাপভাবে বের করে দিয়েছিল, তাদের পুরো সম্মানের সাথে আবার ডেকে নেওয়া হয়েছিল। আরমান নিজের তরফ থেকে সেই সমস্ত কর্মচারীদের খুব বড় ক্ষতিপূরণ এবং পদোন্নতিও দিয়েছিল,
যাতে তাদের অতীতের দুঃখ এবং কষ্টগুলোকে যে কোনোভাবে পুরোপুরিভাবে কম করা যায়। পুরো কোম্পানিতে এখন আয়েশার নাম খুব বেশি সম্মান এবং সত্যিকারের ইজ্জতের সাথে নেওয়া শুরু হয়েছিল, কারণ সে তাদের সবার জন্য কোনো ফেরেশতার চেয়ে কম ছিল না। দুপুরের খাবারের সময় আরমান কোম্পানির সমস্ত বড় বোর্ড সদস্য এবং বরিষ্ঠ কর্মকর্তাদের একটি খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ বৈঠক ডাকল, যাতে ভবিষ্যতের কৌশলের ওপর আলোচনা করা যায়। সেই চমৎকার এবং বড় কনফারেন্স রুমে যখন আয়েশা তার পুরো রাজকীয় ভঙ্গির সাথে প্রবেশ করল, তখন সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি নিজের জায়গা থেকে সাথে সাথে পুরো সম্মানের সাথে দাঁড়িয়ে গেল। এখন কারোরই এতটা সাহস একেবারেই ছিল না যে সে এই মহান মহিলার যোগ্যতা বা তার ক্ষমতার উপর আঙুল তোলার নোংরা ভুল পুনরায় করতে পারে। আয়েশা খুব আত্মবিশ্বাস এবং জোরালো গলার সাথে সেখানে উপস্থিত সমস্ত কর্মকর্তাদের কোম্পানির নতুন এবং কঠোর নিয়মগুলোর ব্যাপারে খুব ভালোভাবে বিস্তারিত বোঝাতে শুরু করল। সে পরিষ্কারভাবে সতর্ক করল যে ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতি বা বেইমানিকে একেবারেই সহ্য করা হবে না এবং এমনটা করা ব্যক্তিদের ভয়ানক শাস্তি পুরোপুরিভাবে দেওয়া হবে। তার চোখে এমন এক খুনি এবং তীব্র চমক ছিল যা দেখে সেখানে বসে থাকা বড় বড় এবং অভিজ্ঞ কর্মকর্তাদের বুকেও এক অদ্ভুত ভয় ঢুকে গিয়েছিল। বৈঠক খুব চমৎকারভাবে শেষ হওয়ার পর আরমান এবং আয়েশা তাদের সেই লম্বা এবং অত্যন্ত দামি গাড়িতে বসে নিজেদের বিলাসবহুল বাড়ির দিকে যাওয়ার জন্য খুশিতে রওনা দিল। বাইরের মনোরম এবং ঠান্ডা আবহাওয়া তাদের মনকে একটি খুব অদ্ভুত এবং মিষ্টি শান্তি পুরোপুরিভাবে দিচ্ছিল, যার তাদের এই সময় সবচেয়ে বেশি এবং বড় প্রয়োজন অনুভূত হচ্ছিল। আয়েশা তার ক্লান্ত কিন্তু সন্তুষ্ট মাথা আরমানের চওড়া এবং মজবুত কাঁধে খুব ভালোবেসে রেখে দিল এবং সে সেই মুহূর্তটি উপভোগ করতে লাগল। রাস্তায় আরমান খুব ভালোবেসে আয়েশার হাত নিজের হাতে শক্ত করে ধরে নিল এবং তার আঙুলগুলোকে নিজের আঙুলের মাঝে খুব গভীরতার সাথে ভালোভাবে ফাঁসিয়ে নিল। এটি এমন একটি সুন্দর এবং সীমাহীন মজবুত বন্ধন ছিল যা পৃথিবীর কোনো বড় থেকে বড় ঝড় বা কোনো খারাপ মানুষ কখনো নিজের নোংরা চালে একেবারেই ভাঙতে পারত না। তারা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছিল এবং তাদের এই চমৎকার জুটি পুরো পৃথিবীর সামনে সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাসের এক মহান দৃষ্টান্ত পুরোপুরিভাবে হয়ে দাঁড়িয়েছিল। বাড়ি পৌঁছানোর পর সেখানকার সমস্ত স্টাফ তাদের মহান মালিক এবং মালকিনের স্বাগত জানানোর জন্য খুব সম্মানের সাথে এক লাইনে ভালোভাবে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছিল। আয়েশা সবাইকে দেখে একটি খুব মিষ্টি এবং সুন্দর হাসি দিল, যা সেখানে উপস্থিত প্রতিটি চাকরের হৃদয়কে খুব ভালোভাবে পুরোপুরিভাবে জয় করে নিল এবং খুশি করে দিল। সে এক এমন রানী ছিল যে শুধু হুকুম চালাতে জানত না, বরং সে সবার সাথে খুব ভালোবাসা এবং সত্যিকারের মানবতার সাথে আচরণ করতেও জানত। রাতের সেই সুন্দর এবং শান্ত সময়ে চলে এসেছিল এবং আকাশে অগণিত জ্বলজ্বল করা তারা এই বড় এবং মহান জয়ের উদযাপন খুব চমৎকারভাবে মিলেমিশে করছিল। আর আরমান নিজের বেডরুমে খুব ধীর এবং রোম্যান্টিক আলোর ব্যবস্থা করে রেখেছিল, যা পুরো পরিবেশকে খুব বেশি জাদুকরী এবং অত্যন্ত সুন্দর বানানোর কাজ খুব ভালোভাবে করছিল। সে আয়েশার জন্য নিজের হাতে একটি খুব বিশেষ এবং সুস্বাদু খাবার রান্না করেছিল, কারণ সে আজ নিজের স্ত্রীকে খুব খুশি এবং সন্তুষ্ট করতে চাইছিল। ডাইনিং টেবিলে বসতে বসতে দুজন তাদের ওয়াইনের সুন্দর গ্লাসগুলোকে একে অপরের সাথে খুব ভালোবাসার সাথে টাকরাল এবং এই নতুন এবং চমৎকার সূচনার জন্য একে অপরকে অভিনন্দন জানাল। আরমানের চোখে আয়েশার জন্য এতটা বেশি গভীর এবং সত্যিকারের ভালোবাসা পুরোপুরিভাবে ভরা ছিল যে আয়েশা সেই নেশায় ভরা চোখে ডুবে যাওয়া থেকে নিজেকে একেবারেই আটকাতে পারছিল না। এটি সেই মুহূর্ত ছিল যখন সমস্ত বাইরের পৃথিবীর মানসিক চাপ এবং বড় ঝগড়া চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল এবং শুধু তাদের দুজনের সুন্দর ব্যক্তিগত পৃথিবী অবশিষ্ট ছিল। খাবার খাওয়ার পর তারা দুজন তাদের সেই বিশাল এবং সুন্দর ব্যালকনিতে চলে গেল
যেখান থেকে পুরো শহরের সেই ঝলমল করা চমৎকার আলো খুব পরিষ্কার এবং ভালোভাবে দেখা যাচ্ছিল। ঠান্ডা বাতাসের ঝাপটা আয়েশার রেশমি চুলগুলোকে খুব ভালোবেসে ওড়াচ্ছিল এবং আরমান তাকে পেছন থেকে ধরে সেই মনোরম এবং চমৎকার আবহাওয়ার পুরোপুরি মজা নিচ্ছিল। এটি একটি দীর্ঘ এবং বিপজ্জনক লড়াইয়ের অত্যন্ত মিষ্টি এবং সুন্দর সমাপ্তি ছিল, যা তাদের দুজনকে একে অপরের খুব কাছাকাছি এনে দাঁড় করিয়েছিল। আয়েশা আকাশের দিকে তাকাতে তাকাতে খুব গভীর এবং মিষ্টি শ্বাস নিল এবং মনে মনে সেই সমস্ত শক্তিকে ধন্যবাদ জানাল যারা এই কঠিন এবং বিপজ্জনক সময় তার পুরোপুরি সাথ দিয়েছিল। সে এটা ভালোভাবে প্রমাণ করে দিয়েছিল যে সত্য এবং সততার পথে চলা মানুষকে পৃথিবীর কোনো বড় থেকে বড় ক্ষমতা কখনো হারাতে সফল হতে পারে না। তানিয়ার মতো লোভী এবং অহংকারী মহিলার সেই ভয়ানক পরিণতি এই কথার খুব বড় প্রমাণ ছিল যে শেষে সবসময় ন্যায়ানই জয় হয়। আরমান আয়েশার মুখমণ্ডল নিজের দিকে খুব ধীরে ধীরে ঘোরাল এবং তার সেই সুন্দর চোখে গভীর পর্যন্ত দেখতে দেখতে এমন এক কথা দিল যা চিরকালের জন্য অমর হতে চলেছিল। সে খুব দৃঢ় গলায় বলল যে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে কদমে কদম মিলিয়ে সবসময় চলতে থাকব এবং কখনো তোমাকে এক মুহূর্তের জন্যেও একা ছেড়ে যাব না। আয়েশার ঠোঁটে একটি খুব মিষ্টি এবং সত্যিকারের হাসি পুরোপুরিভাবে ফুটে উঠল এবং সে আরমানের গলায় নিজের বাহু জড়িয়ে দিল। তারা দুজন এক খুব লম্বা এবং গভীর চুম্বনে পুরোপুরিভাবে হারিয়ে গেল, যা তাদের এই পবিত্র এবং মজবুত সম্পর্কের ওপর চিরকালের জন্য নিজের একটি খুব বড় এবং পাকা মোহর ভালোভাবে লাগিয়ে দিল। এই গল্প শুধু একটি সাধারণ পরিচ্ছন্নতা কর্মী এবং এক অহংকারী মহিলার বড় সংঘাতের ছিল না, বরং এটি এমন এক মহান মহিলার গল্প ছিল যে কখনো নিজের নীতির সাথে আপোষ করেনি। সে পুরো পৃথিবীকে এটা ভালোভাবে দেখিয়ে দিয়েছিল যে একজন সত্যিকারের এবং নির্ভীক মহিলা সবকিছু করতে পারে। গ্লোবাল টেকনোলজিজ এখন আগের চেয়েও অনেক বড় এবং মজবুত শক্তি হয়ে পুরো পৃথিবীর সামনে খুব চমৎকারভাবে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং ক্রমাগত উন্নতি করছিল। সেই কোম্পানির প্রতিটি ছোট এবং বড় সিদ্ধান্তে এখন আয়েশার সেই চমৎকার এবং সেরা ভাবনা পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত হতো, যাকে পুরো পৃথিবীর বড় বড় বুদ্ধিমান ব্যবসায়ীরাও মাথা নত করে সালাম করত। তানিয়ার সেই নোংরা এবং ভয়ানক অধ্যায় এখন ইতিহাসের কালো পাতায় চিরকালের জন্য পুরোপুরিভাবে দাফন হয়ে গিয়েছিল। আগামী অনেক বছর পর্যন্ত আয়েশার সেই সাহসিকতা এবং তার বুদ্ধিমত্তার মহান গল্পগুলো সেই কোম্পানির প্রতিটি নতুন কর্মচারীকে খুব বেশি অনুপ্রেরণা এবং সত্যিকারের সাহস সব সময় পুরোপুরিভাবে দিতে থাকল। সে এটা প্রমাণ করে দিয়েছিল যে কোনো মানুষকে তার সাধারণ পোশাক বা তার বাইরের পদমর্যাদা দেখে কখনো দুর্বল ভাবার খুব বড় ভুল কাউকে জীবনে একেবারেই করা উচিত নয়। আসল এবং সবচেয়ে বড় শক্তি সব সময় মানুষের পরিষ্কার হৃদয় এবং তার তীক্ষ্ণ মস্তিষ্কের ভেতরে খুব গভীরতার সাথে সব সময় সুরক্ষিতভাবে লুকিয়ে থাকে।